একটা খারাপ মেয়ে, এক কথায় বলা চলে। যদি মেয়ে এগুলা করে তোমাদেরকে এক ঘুরে করে রাখা হবে। তো আমি জন্মের পরে নাকি মা ধরেই ফেলে দিয়েছে আমাকে। একটু মেয়ে বাচ্চা, আমার বাবার ভাষায় হচ্ছে মেয়ে মানে হচ্ছে বিটি না মাটি। বিটি না মাটি বলতে মানে মেয়ে বিটি, বিটি না মাটি মানে অকেজো। তো আব্বাকে আমি বলতাম যে তুমি এক কাজ করো, তুমি চলো একটা গরু এক পাশে থাকবে আর আমি এক পাশে লাঙল ধরবো। তো পানি খেয়ে নি। শিওর। আপনার বাবা বেঁচে আছেন? আছেন। কষ্ট পাবে না শুনলে? জানি না, হেঁটে চলে আসলাম। আপনার লাইফ স্টোরি নিয়ে সিনেমা হয়নি কেন বাংলাদেশে? আমি এই প্রশ্নটা কেন করছি জানেন? গুণীজন একটা কথা বলেন, যে দেশে গুণীর কদর নাই সে দেশে গুণী জন্মগ্রহণ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি ব্র্যান্ডিং বাংলাদেশের অন্যরকম একটা এপিসোড। যে গল্পটি আজকে হয়তো অনেকেই শোনার পরে জীবনকে নিয়ে নতুন করে ভাববেন। তো আমি আসলে কথা বলবো না বেশি, আমি শুরুতেই জানিয়ে রাখছি আমাদের এই অনুষ্ঠানে আপনি যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09639888777। আমি আবার বলছি 09639888777। এছাড়া আপনি চাইলে আমাদেরকে ইমেইলও করতে পারেন। ইমেইলের অ্যাড্রেসটি কিন্তু ভিডিওর কোনায় স্পষ্ট করে বড় করে লিখে দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে টুকে নিতে পারেন। আমি তো নামটা জিজ্ঞেস করি আপনার। সুলতানা পারভিন লাভলি। বয়স বলতে সমস্যা আছে? না, বয়স রানিং 45। 45, ঠিক আছে। আসলে আমার জন্ম হয় আমার নানা বাড়িতে। জি। শুনেছি যে আমার যখন জন্ম হয় আমার মায়ের তখন 14 বছর, যে 15 বছরে পা দিয়েছে। মায়ের মানে নিজেই তো একটা বাচ্চা, আমি জেনেছি নিজেই একটা বাচ্চা, সে অন্যদের মানে অন্য একটা বাচ্চা পালবে বা কোনো কিছু এটা সে বুঝতো না বা ওটাই করতো না। তো আমি জন্মের পরে নাকি মা ধরেই ফেলে দিয়েছে আমাকে, একটু সরাও আমার কাছ থেকে। মানে কোনো যে পেইন পেয়েছে সেটাতে কোনো অ্যাট্রাকশন আর নাই না। তো আমার নানি আমার খালাই হচ্ছে আমাকে তখন নিয়ে নেয়, এবং আমি শুনেছি যে জোর করে মায়ের মানে দুধ খাওয়া নিয়ে আসতো। মানে কেন পছন্দ করতো না আপনাকে? আপনি তো ফার্স্ট বেবি। পছন্দ না, পছন্দ করতো, কিন্তু মানে মানে বাচ্চাটা কি এটা হয়তো সেন্সটাই আসে নাই। আচ্ছা। একটা 14-15 বছরের মেয়ের বাচ্চা আসলে এটা আসারও কথা না। তো আস্তে আস্তে একটা সময় মা বুঝতে পারছে যে এটা আমার সন্তান, আমার বাচ্চা। তো আমি ছোটবেলা থেকেই আমি নানা বাড়িতে থেকে যাই। বাবা কি করতেন? বাবা হচ্ছে যে আমার জন্মের সময় পর্যন্ত আমাদের অনেক ভালো অবস্থা ছিল। আমার বাবা খুলনা বড় বাজারে আমাদের 2টা দোকান ছিল রড সিমেন্টের। আব্বা ভালো ব্যবসা করতেন। আচ্ছা। কিন্তু বাবা মেয়ে সন্তান পছন্দ করেন না, যে মেয়ে বাচ্চা। আমার বাবার ভাষায় হচ্ছে মেয়ে মানে হচ্ছে বিটি না মাটি। বিটি না মাটি বলতে মানে মেয়ে বিটি, বিটি না মাটি মানে অকেজো। ওকে। এটা কোনো কাজের না, মানে ও তো বিটি না মাটি, ও তো পরের ঘরে চলে যাবে। ছেলেরা হচ্ছে পোতায় চারাক জ্বালাবে। পোতা বলতে হচ্ছে ভিটা, ভিটায় চারাক জ্বালাবে। চারাক জ্বালাবে, হ্যাঁ, বংশের বাতি যেটাকে বলে। বাতি জ্বালাবে। তো আমার জন্মের 2-2.5 বছর পরেই আমার একটা ভাইয়ের জন্ম হয়। তো ভাইয়ের জন্ম, আমার ভাইটা অনেক সুন্দর দেখতে, আমার মা অনেক সুন্দরী ছিলেন, অনেক সুন্দরী ছিলেন, মানে বলে বোঝানো যাবে না। আমার চোখে পৃথিবীর সেরা সুন্দরী আমার মা। বাবা খুব খুশি যেহেতু ছেলে হয়েছে। তো স্কুলে ভর্তি করা হলে ক্লাস 1-এ ভর্তি হলাম। মানে লেখাপড়ায় আমি খুব ভালো ছিলাম, মেধাবী ছিলাম। কিন্তু একটু বড় হলে মামারা 1-এ বা 2-তে উঠেছি, এটা এক্সট্রা একটা খরচ, ওটা মামারা ওইভাবে ভালোভাবে নিতে পারছে না। মামারা কেন নিবে? বাবারই তো নেওয়ার কথা। হ্যাঁ, মানে এটা তো মানে নেওয়ার কথাও না, আর বাবার তো অবস্থা ভালো। হ্যাঁ, এখন মামারা ওটা খরচ দিতে চাচ্ছে না। ওইটা ডিরেক্ট বলছেন না, কিন্তু মানে ব্যবহার অনেক আচরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছে। আচরণ দিয়ে আমি ছোটবেলা থেকে একটু মানে বুঝতেন আপনি সমস্ত কিছু। মানে আমি বুঝতে পারি অনেক কিছু। এরকম করতে করতে ক্লাস 3-তে উঠেছি। এক ঈদের সময় আমাকে একটা জামা বানিয়ে দিয়েছে মামারা। জামাটা খুবই মানে কম দামি কাপড়ের একটা জামা। তো আমার কাছে দাম আর বেশি আর কম নেই, আমি নতুন জামা পেয়েছি, ছোট মানুষ, আমি পরে খুব ঘুরে টুরে বেড়াচ্ছি। ওই ঈদের পরের দিন আব্বা কি মনে করে আবার ওখানে গেল। তো বাবা আমাকে দেখে বললো যে কি আব্বা তুমি? আচ্ছা আব্বা দেখো আমি নতুন জামা পরছি, মামারা জামা বানিয়ে দিয়েছে। তো কি জামা পরছো তুমি? এটা তো কাপড়ের কাপড়, এই কাপড় দিয়ে তোমার জামা বানিয়ে দিয়েছে, এটা নিয়ে তুমি আবার লাফালাফি করো? বলছি চলো, তোমার আর এখানে থাকার দরকার নেই। তো আমি একটা কথার জন্য ওয়েট করতেছিলাম বোধহয় ওই সময় থেকে, যে চলো বাড়ি চলো। তো আব্বার সাথে ওই সময় চলে গেলাম। এখন আমরা 3 বোন। ওই বাবার একেবারে ভালো লাগে না, ওভাবে মানতে পারে না। আবার ওই যে মানে যেহেতু লেখাপড়া জানতো না, সেহেতু বাবার হচ্ছে যে ওই সবাই বলে কি আমার মানে বাবারা হচ্ছে যে মুন্সি গোষ্ঠী, কি মুন্সি সাহেব তো 3 কোনা পুড়ে গেছে।
তো এটা এসে খুব মানে বিরক্ত হয়ে যায়। তো আমাদের পরে খুব মানে এগুলো খুব আরামসেই বলা যায় না আপনাদের এই সোসাইটিতে। আমি জানি না এখনো বোধহয় সব জায়গাতেই বলে যে মেয়ে হলে এই সেন্সগুলো, এটা আসলে প্রজন্ম থেকে প্রজন্ম আমরা ক্যারি করি। অনেক পুরনো আমলের মানুষদের মধ্যে এই জিনিসগুলো আছে এবং এগুলোকে বলা তারা খুব স্বাভাবিকভাবেই মনে করে, কিন্তু এটা তো আসলে সম্পূর্ণ আল্লাহর হাতে, এবং নারী হোক পুরুষ হোক সবাই তার নিজ জায়গাতে সমমহিমায়, এবং এটা কখনোই মনে করা উচিত নয়। বরং মেয়েদের ক্ষেত্রে আরো বেশি বেশি স্পেশালিটি দেওয়া হয়েছে আমাদের ধর্মে। জি, তারপর আমি সবসময় বাবা কিসে পছন্দ করবেন ওই কাজটা করতে চেষ্টা করি। যেমন আমাদের তখন সংসারের পরিস্থিতি খুবই খারাপ অবস্থায় চলে গেল, 4 ভাই বোন হয়ে গেছে, 3 বোন 1 ভাই। ব্যবসা বাণিজ্য যেহেতু চলে গেল, তখন আমাদের তো বাবা কি করবেন। তো আমি হচ্ছে আমাদের বিলে কিছু জমি ছিল, বাবা ওইগুলা জমিগুলো হাল চাষ করতো। তো একটা সময় এসে আমি যখন ক্লাস 3-তে বা 4-এ পড়ি, এরকম সময় মানে হাল চাষ করবে এরকম আমাদের 2টা গরু নাই, একটা গরু। আর একটা গরুর সাথে হচ্ছে যে আমাদের আবার লাগবে, তো জোন লাগবে, অন্য লোক দিয়ে কাজ করাতে হবে, এই অ্যাবিলিটিও আমাদের নাই। ওরে বাবা, খুব খারাপ অবস্থা। খুবই খারাপ অবস্থা। তো আব্বাকে আমি বলতাম যে তুমি এক কাজ করো, তুমি চলো, একটা গরু এক পাশে থাকবে আর আমি এক পাশে লাঙল ধরবো। তো পানি খেয়ে নি। শিওর। তো আমি হচ্ছে যে এক পাশে লাঙল ধরতাম আর বাবা করতো, জোঙালটা ধরতো। জমিতে চাষ দিতাম, আবার সাথে চাষ দিতাম শুধু না, জমিতে চাষ দেওয়ার পরে আমি করতাম, ওই যে নিড়ানি বলে, নিড়ানিটা করতাম। কোন ক্লাসে পড়তেন তখন? ক্লাস 4-এ সম্ভবত। ওকে। তো একটা সময় বাবা দেখলো যে আমি পারি, তারপরে ধান পেকে গেলে আবার আব্বার সাথে কাটি, কেটে আমি মাথায় করে বাসায় নিয়ে আসি, বাড়িতে নিয়ে আসি। এখন বাবা মনে করছেন যে এটা আমার কাজ। ও, যেহেতু আমি হচ্ছে যে মেয়ে, এটা মেয়ে সন্তান হলে তো মেয়েকে দিয়ে কাজ করতে হবে বেশি। আপনার বাবা বেঁচে আছেন? আচ্ছা। কষ্ট পাবে না শুনলে? জানি না। আপনি আপনার এই দুঃখের কথাগুলো কখন বাবাকে বলেছেন যে বাবা তুমি আমাকে এইভাবে ট্রিট করেছো, সেটা আমার জন্য অনেক কষ্টের? কখনো বলেছেন? আচ্ছা আঙ্কেল, আপনার প্রতি আমার শ্রদ্ধা আছে, সম্মান আছে। বাবা অসুস্থ, অতটা সুস্থ নাই। সুস্থ নাই, তবে এটা ঠিক যে এই গল্পটা আপনার বাবাকে টার্গেট করে না, পৃথিবীর সমস্ত সেই সব বাবাকে টার্গেট করে, যদি তারা তার কন্যা সন্তানকে অন্য চোখে দেখেন। এটা করা উচিত না, কারণ আমি কিভাবে পৃথিবীতে আসবো সেই জায়গাটার উপরে আমাদের কারোরই হাত নাই, কারোরই হাত নাই, এবং সেটা কেবলমাত্র আল্লাহই জানেন। আরও বিষয়টা হচ্ছে যে একটা সময় মনে করা হতো যে মেয়ে হওয়া মানে হচ্ছে এটা মায়ের দোষ। বিজ্ঞান প্রমাণ করেছে এখানে আসলে মায়েদের সায়েন্টিফিক্যালি কোনো ব্যাপারই নাই, সব ব্যাপার ছেলেদের মধ্যে, XY ক্রোমোজোমের যে ব্যাপারটা। সুতরাং কোনোভাবেই কন্যা সন্তানদেরকে চোখে দেখা যাবে না, কোনোভাবেই দেখা যাবে না। আর এই যে বংশের প্রদীপ যেই কনসেপ্টটা, এটা যে কত হাস্যকর একটা কনসেপ্ট, যাই হোক এটা নিয়ে কথা নয় পরে বলবো, তবে এটা করা উচিত না। আপনি বলুন, আজকে বলার মন খুলে বলার জায়গায় এসেছেন, বাবার কাছ থেকে হয়তো শেষ পর্যায়ে আমরা ক্ষমা চেয়ে নিব, বাট কিন্তু আপনার যে কষ্টটা আছে সেটা আমরা বলার সুযোগ দিতে চাই আপনাকে। মনে করলো যে আপনারই কাজ এটা এবং আপনাকে কন্টিনিউয়াসলি করতে হবে। জি, তারপর? জি, তো ওই ধান আবার যখন মাড়াই করা হতো, ওই হচ্ছে যে গরু ঘুরানোটা আমি করতাম, ধান ভাঙানোটা, বাজারে নিয়ে ভাঙানোটাও আমি করতাম। তো আমার ভাই যে আমার পরে, ও একটু ফাঁকিবাজও ছিল, আর যেহেতু আব্বা ওকে ভালোবাসে, সে তো ওর তো আর সুযোগ আছে কাজ না করারই। বংশের প্রদীপ, বংশের প্রদীপ, ও চারাক জ্বালাবে, বাতি জ্বালাবে। আমি যে বাড়িতে কি করছি বা কি করি এটা তো আর সবাই জানেন। স্কুলে ভালো রেজাল্ট করতাম, এর মধ্যে স্কুলে হচ্ছে যে স্পোর্টস হয়, যে নাম দিলাম 100 মিটার দৌড়তে। তখন তো আর বুঝি না কোনটা 100 মিটার কোনটা 200 মিটার, তো এই দিকতে লম্বা দৌড় হবে। তো স্কুলে মেপে মেপে কোনটা মানে ক গ্রুপ, খ গ্রুপ, এরকম মেপে মেপে খেলা হতো। তো আমি খ গ্রুপে পড়ছি। খ গ্রুপে পড়ার পরে শুরু হয়ে গেল দৌড়। এই অনেক আগে থেকে আমি ফার্স্ট হয়ে গেলাম। তো হঠাৎ আমাকে সবাই চিনে ফেললো, লাভলি 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 দৌড় দিলে ফার্স্ট হয়। তো আমি ওই যে খেলার ফাইনাল খেলার আগে হচ্ছে হয়, মানে বেশ কয়েকদিন ট্রায়াল হয়, ওই ট্রায়ালে আমি প্রত্যেকদিন ফার্স্ট হচ্ছি। তো দেখি যে আমার গ্রুপের আবার ওই সেম গ্রুপের ছেলেদেরও খেলা হচ্ছে। তো আমি বলছি যে স্যারদের বললাম যে স্যার আমার খেলা তো হয়ে গেছে, তাহলে আমি ছেলেদের সাথে একটা দৌড় দিই। তুমি কি বলো এসব কথাবার্তা, ছেলেদের সাথে দৌড় দিবা কেন তুমি? দেই এমনি দেখার জন্য। তো ওই খ গ্রুপের ছেলেদের সাথে আমি দৌড় দিলাম। ওই সময় দৌড় দিয়ে মানে একেবারে বিশাল ফাইট করে আমি ফার্স্ট হয়ে গেলাম। ফার্স্ট হয়ে যাওয়ার পরে তো এই তো আলোড়ন সৃষ্টি হয়ে গেল, এই কি ছেলেদের মধ্যে ফার্স্ট হয়ে গেছে একটা মেয়ে। এখন আর পরবর্তীতে কোনো দিনই আমাকে কোনো ছেলেরা কম্পিটিশনে নিবে না, মানে লজ্জার ব্যাপার তো। হ্যাঁ, নিবে না। ফাইনালে যখন আসলাম, ফাইনালে আসার পরে হচ্ছে যে এতদিন তো হচ্ছে একটা লম্বা দৌড় হচ্ছে স্কুলের এই মাথা থেকে ওই মাথা, মানে মাঠের। ওই ফাইনাল যেদিন হচ্ছে, ফাইনালের দিনে হচ্ছে ওনারা যে ট্রাক কেটে চুনের দাগ দিয়ে গোল দৌড় হবে।
তো গোল দৌড়ের ভিতরে আমি ছোটবেলা থেকে একটু সহজ সরল বুদ্ধিতে চলাফেরা, যে যা বলে আমি একটু বিশ্বাস করতে চেষ্টা করি। তো আমার হচ্ছে যে চাচা বলছে যে তুমি ওই একটু দূরে দৌড়াবা। চাচা তখন টুনি পাড়াতে থাকে, ওই চাচাটাও মারা গিয়েছে আমার। তো তুমি একটু, উনি আসছে বলছে তুমি তো, আমি তো ফার্স্ট হবো, আমি তো অনেক আগে থেকে ফার্স্ট হবো, কনফিডেন্ট আমার। বলছে শোনো, এই যে ঘুরলি দৌড়টা না, এটার জন্য কিন্তু ওই যে সবাই একসাথে হয়ে তোমার ধাক্কা ধুক্কা দিয়ে ফেলে দিবে, কারণ তুমি তো খেলার মধ্যে এতদিন ফার্স্ট হয়ে আসতেছো, তো ফেলে দিবে। তো তুমি একটু এই ট্রাকের আউটসাইডে দাঁড়াবে, তুমি তো অনেক আগে থেকে ফার্স্ট হও, ঘুরে এসে আগে চলে আসবো। তো আমি মনে হলাম যে চাচা বোধহয় ভুল বুদ্ধি দিচ্ছে, ওখানে কেন দাঁড়াবো, আমি দৌড়াবো। আমি মানুষের মধ্যেই দাঁড়ালাম, যেখান থেকে স্টার্ট সেখান থেকে দাঁড়ালাম। তো ঠিকই আমাকে স্টার্ট হওয়ার সাথে সাথে ফেলে দিল একজন কেনু দিয়ে, ওই ভিড়ের মধ্যে ফেলে দিয়ে ও চলে গেল দৌড় দিয়ে। তো আমি পড়ে গেছি, পড়ে যে আবার একটা মানে একদম ডিগবাজি খেয়েছি, ডিগবাজি খেয়ে ওখান থেকে উঠে আবার শুরু করছি। আমি লাস্ট পর্যন্ত ধরতে পারিনি ওনাদের, মানে ফার্স্ট সেকেন্ড তখন দুজন নেওয়া হতো, ফার্স্ট সেকেন্ড চলে গেছে, আমি থার্ড পজিশনে চলে গেছি। এই যে কান্না শুরু করলাম, স্কুল পারলে আমি ভেঙে ফেলি। কোন ক্লাসে আপনি? আমি তখন ক্লাস 4-এ। ওকে, মানে কান্নার শেষ না, আমি পারলে বোধহয় পুরো বছরই কাটবো এরকম একটা নিয়ে বসছি। তো সবাই বাড়িতে মা বোঝাচ্ছে, মা আবার তখন মানে আমি যখন বাড়িতে চলে আসলাম, মা আবার আমার প্রতি প্রচন্ড আন্তরিক, মাও বুঝে ফেলছিল যে বাবা যেহেতু পছন্দ করেন না, তো আমি ই করবো। আর আমি যে কষ্ট করতাম মা এটা খুব অনুধাবন করতো, মানে আমার প্রচন্ড কৃতজ্ঞতা ছিল মায়ের। তো সে কারণে মাও বোঝাচ্ছে, চাচাটাও বোঝাচ্ছে, বাবা বলতে চাই তুই বাদ দাও, তো কি হয়েছে না হয়েছে, তুমি দৌড় দিয়ে পারো না তো কি হয়েছে, বাদ দাও, এগুলো দরকার নেই। ওই খেলাটা গেল। তারপরের খেলাগুলো আমি হচ্ছে ফার্স্ট হলাম। এবং তখন এলাকায় ওই যে গ্রামে গ্রামে স্পোর্টস হতো, বিভিন্ন মাঠে মাঠে স্পোর্টস হতো। তো সে ওইসব স্পোর্টসে আমি যে মানে প্রত্যেক মাঠে আমি ফার্স্ট হয়ে যাচ্ছি, এবং দূরের মাঠে আমি চলে যাচ্ছি, নেশায় পড়ে গেছি। হ্যাঁ, এবং একটা মজার ঘটনা বলি যে আমি তো যেহেতু সব কাজ করতাম, সংসারেরও কাজ করতাম বাবা মায়ের সাথে, মানে মায়ের সাথেও কাজ করতাম, বাবার বাহিরের কাজগুলোও করতাম, মায়ের সাথেও কাজ করতাম। আমাদের একটা সিঁড়ি বাঁধা পুকুর ছিল, ওই পুকুরে আমি থাল বাটি ধুচ্ছি, ঘটি বাটি ধুচ্ছি এরকম করে। তো হ্যাঁ, ওই সময়ে কোথা থেকে জানি, মানে আমি জানি না যে কোন এলাকা থেকে মাইকে একটা সাউন্ড আসতেছে যে এখন মোরগ যুদ্ধ ছেলেদের খ গ্রুপের। তো আমি বললাম যে খেলা হচ্ছে, তাহলে খেলা হচ্ছে, কোথায় হচ্ছে আমি জানি না কেন, আমার মাথা খারাপ হয়ে গেল। আমি ওই থালবাটি ওখানে রেখে, স্যান্ডেলও নাই পায়ে, আমি ওই বিলের ভিতর দিয়ে সোজা একটা ফ্রক পরা সোজা হাঁটা শুরু করছে। মাইকে কথা বলতেছে কোথায়, ওই আওয়াজ শুনে শুনে হাঁটছি, কিন্তু আমি যে আওয়াজটা শুনেছি সেদিকে আমি যাইনি, আমি গিয়েছি উল্টা দিকে। মানে উল্টা দিকে যেতে ওখানেও এক মাঠে খেলা হচ্ছে, অ্যাটলিস্ট আমি 5 কিলো হেঁটে চলে গেছি। 5 কিলো হেঁটে যে মাত্র ওখানে স্পোর্টসে আমি, মানে ওই মাঠে আমি দাঁড়িয়েছি, এর মধ্যে বলছে যে খ গ্রুপের মেয়েদের হচ্ছে 200 মিটার দৌড় 2 চক্কর। কোনো কথা নেই, ফ্রকটা গুজে আমি দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে যে দৌড় শুরু করলাম। দৌড় শুরু করলে অনেক আগে থেকে ফার্স্ট। তো ফার্স্ট ওই সময়ের মানে সমাজ ব্যবস্থাটা কেমন ছিল যে আমি ফার্স্ট হওয়ার পরে এই তাড়াতাড়ি এসো, তোমার নাম কি? বললাম লাভলি। কোন স্কুল? আজুগড়া স্কুল। কয় এটা তো আজুগড়া স্কুলের খেলা না, এটা তো ভদ্রগত ইউনিয়নের খেলা। মানে আমি আরাক ইউনিয়নে ঢুকে গেছি। একজন স্যার বলছে আরে মেয়েটা এরকম করে ফার্স্ট হইলো, তো ওকে অ্যাটলিস্ট একটা সান্ত্বনা পুরস্কার দেওয়া উচিত ছিল। তো আমরা আর এটা গুরুত্ব দিল না, আমি তো মন খারাপ করে আবার ওই সোজাসুজি ওই 8-5 কিলো হেঁটে চলে আসলাম। আপনার লাইফ স্টোরি নিয়ে সিনেমা হয়নি কেন বাংলাদেশে? আমি এই প্রশ্নটা কেন করছি জানেন? গুণীজনরা একটা কথা বলেন, যে দেশে গুণীর কদর নাই সে দেশে গুণী জন্মগ্রহণ করে না। উনি যদি ইন্ডিয়াতে হইতেন, ওনার মতো পোর্টফোলিও নিয়ে ইন্ডিয়াতে বেশ কিছু সিনেমা তৈরি হয়েছে অনেকের উপরে। আফসোস, আমাদের দেশের নির্মাতাদের প্রতি সম্মান রেখে আমি বলি, আমাদের দেশের মানুষগুলোকে আমরা প্রপারলি সম্মান দিতে পারিনি। চলচ্চিত্র অঙ্গনে বলি, অন্যান্য জায়গাগুলোতে বলি। ওনার গল্পটা অনেকেই হয়তো বা জানেন, কারণ টেলিভিশনের অনেক টেলিভিশন সাক্ষাৎকার ওনার সাক্ষাৎকার এসছে, কিন্তু আমি ড্যাম শিওর উনি আজকে যেভাবে আমার এই প্ল্যাটফর্মে বলছেন সেভাবে কোথাও আসেনি। তো সেই জায়গা থেকে আমি বলছি যে ওনাকে নিয়ে আসলে সিনেমা তৈরি হওয়া উচিত। এবং এই গল্পটা আমি থাকি আর না থাকি, এটা হয়তো অনলাইনে থেকে যাবে এবং কোনো না কোনো নির্মাতার চোখে এটা পড়বে। রায়হান রাফি ইদানিং বেশ কিছু ভালো ছবি তৈরি করছেন, এটা একটা সুদিন বলবো আমি বাংলা সিনেমার জন্য। উনি গল্পভিত্তিক সিনেমা নির্মাণ করেন। তো ওনার মতো যারা গল্পভিত্তিক সিনেমা, মানে বিভিন্ন লাইফ ট্রু স্টোরি বেস সিনেমা যারা করেন, তাদের আসলে এগিয়ে আসা উচিত। এত ভালো ভালো গল্প আছে মানুষের জীবনে, এবং সেগুলো নিয়ে সিনেমা হলে সিনেমার সুদিন ফিরবে, বিলিভ মি। জি আপা, তারপরে কি হলো? আপনাকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হলো না? না, দেওয়া হলো না। তো আমি আবার বাড়ি চলে গেলাম। এদিকে আমি তো দুপুর গড়িয়ে গেছে বাড়ি যেতে যেতে। আমার মা তো খেপে পুরো ফায়ার থালবাটি ওখানে ফেলানো। তো মা ওগুলো ধুয়ে টুয়ে বাসায় নিয়ে গেছে। মা এখন বাড়িতে গেলে মাইর দিবে, বাড়ি আর ঢুকতে পারছি না। তো অনেকক্ষণ আবার বাহিরে ঘুরে বললাম, বুঝে দূর থেকে বলছি, কাছে গেলে যদি মার দেয়। বললাম যে মা এই ঘটনা। তো মা আরো খারাপ লাগলো, মা আবার ডাক দিল যে দুপুরে খাইনি।
আসো। তো খেয়ে টেয়ে বলছে, তুমি যে এরকম করো, এই যে পাগলামিটা করলে, এটা মানে এত কষ্ট কি জন্য করতে হবে, না বুঝে শুনে এক জায়গায় দৌড় দাও, এটা তো ঠিক না। তো আমাদের আবার ওই যে বাড়িটা কেনা হয়, ওই বাড়িটা অনেক বড়, প্রায় 6 বিঘা নিয়ে। 6 বিঘা নিয়ে এখানে বাবা আর সেজো চাচা থাকেন। তো আমাদের ওই বাড়িতে অনেক সুপারি গাছ ছিল, 3 বিঘা ভাগে পড়ছে। তো আমাদের ভাগে প্রায় 700-800 সুপারি গাছ, খেজুর গাছ ছিল, নারকেল গাছ ছিল। তো ওই সুপারি গাছ থেকে প্রচুর সুপারি হতো। প্রচুর সুপারি হলে ওই সুপারি এলাকার পাড়ার ছেলেরা হচ্ছে যে ওই সুপারি পাড়ে, এক গাছ থেকে পেরে দিলে 4টা করে সুপারি দেওয়া হয়, আব্বা দেয়। তা আমি বললাম যে বাবা, তুমি তো মানুষকে সুপারি দাও, তোমার সুপারি আমি সব গাছ থেকে পেরে দেবো, তুমি আমার 4টে করে দিও। কি করবেন? মানে যে অনেকগুলো সুপারি হলে আমি বিক্রি করবো, আমার কাছে পয়সা হবে। ছোট যেগুলো আছে আমার ভাই বোন গুলো, ওদেরকে কিছু কিনে দেবো। যে ওই চিন্তাটা মাথায়। হ্যাঁ। তো বাবা প্রচন্ড খেয়ে গেছে, না না। তো বাবার চিন্তা যে আমি গাছে উঠবো, সুপারি পারবো, এটা না। বাবার চিন্তা হচ্ছে গাছ থেকে পড়ে যদি ভেঙে টেঙে যায় তাহলে তো বিয়ে দেওয়া যাবে না, এটা বিক্রি করা যাবে না আমাকে আর। তো খবরদার, তুমি এই কাজ করবে না, তোমাকে পরে বিক্রি করে খেতে পারবো না। তো হ্যাঁ, ওনার ভাষা হচ্ছে বেঁচে খাওয়া যাবে না। কি বলেন এগুলা? তো যাই হোক, আমি বেশ কিছুদিন যাচ্ছে, তো আমি আর শুনি না। আমি আব্বাকে বলি, বেঁচে খাওয়া যাবে না, এটা আপনাদের লোকাল ল্যাঙ্গুয়েজ, এভাবে বলে সবাই? হ্যাঁ। আব্বার কথা না শুনে একদিন গাছে উঠে গেলাম। উঠে যে আমি উঠতে পারতাম, সুপারি গাছ, নারকেল গাছ, তাল গাছ। বাবা তো নিচে থেকে চিল্লানো শুরু করছে, লাভলি নামো 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 নামো, তাড়াতাড়ি নামো, কেন যে পড়ে যাবা, পড়ে ভেঙে চলে গেলে আর আমি বেঁচে খেতে পারবো না। ওই যে ভাষা ওটাই বলছে। আর আমার চিন্তা হচ্ছে আমি যদি নিচে নামি তাহলে তো আব্বা আমাকে আজকে সুপারি পাতে দিবে না, মার দিবে ইচ্ছা মতো। তো আমি ওই পাশাপাশি যত গাছ আছে, ওই এক গাছ থেকে সুপারি পাচ্ছি নিচে ফেলছি, আর এক গাছ থেকে আরেক গাছে যাচ্ছে, এরকম করে 20 গাছে। বাবা তো চিল্লাচ্ছে, যত পাচ্ছে মন দিয়ে চিল্লাচ্ছে, আর আপনি গাছ থেকে গাছে। আমি নিচে গেলে বাবা সুপারিও পারতে দিবে না। মায়ের আমার কপালে আছে, হ্যাঁ আগে পারি। মা বলে যে তুমি যাও, তুমি তোমার কাজে যাও, আমি নামাচ্ছি, নামবে। তো বাবা চলে গেল, আমি বেশ আরো কয়েক গাছ থেকে পেড়ে টেড়ে নামলাম। তো মা বুঝাচ্ছে নিচে নামার পরে, তুমি এগুলো করো কেন, এগুলো করলে মানুষ ভালো বলে না। মেয়ে কাছে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, মেয়েটা কাছে ঘুরে বেড়ায়। হ্যাঁ, আর গায়ের রংটা আমার অতটা ভালো ছিল না, যে রোদে টোদে থাকতাম। চুল টুল পানিতে মানে সাঁতার কাটতাম ইচ্ছা মতো, ঘন্টা। ছেলেরা যেসব কাজ করে ওগুলা। আর খেলার সাথেও আমার কোনো মেয়ে ছিল না, ও ছেলেদের সাথেই ডাঙ্গুলি খেলা, তারপরে চারা খেলা, গ্রামে যত টাইপের খেলা আছে ওগুলা সব ছেলেদের সাথেই খেলতাম। আমার ছোট যে ভাইটা নাদুস ওই করতে যে হচ্ছে যে বন্ধুদের সাথে খেলতে যে। আর আমরা যেহেতু আমাদের বাড়ি গোপালগঞ্জ টুঙ্গিপাড়াতে, আমরা অনেক দূরে এসে এখানে এলাকায় বসবাস করি, আমাদেরকে কেউ ওইভাবে গুরুত্ব দিত না। তো সে কারণে হচ্ছে যে ওকে গেলে ওই লোকজনে বা ওর বন্ধু বান্ধবরা, মানে ওর সাইডের যারা আছে, ওকে মাইকটার দিত। তো ও মাইকটার খেয়ে এসে কান্নাকাটি করে পড়লো, চল দেখি কে মারছে, দেখে আসি। যে আমি আবার ও 3-4টাকে একসাথে ধরে মাইর দিয়ে আসতাম, পিটান চলে আসতাম। তো এইভাবে করতেছে। সমাজের লোকজন গুলাও আমাকে সহ্য করতে পারছে না। এই মানে প্রতিদিনই কমপ্লেন আমাদের বাড়িতে। একজনের একটা গরুর বাচ্চা হয়েছে, মানে আননেসারি, ওই বাচ্চাকে আমি মানে যতক্ষণ, বাচ্চারা তো এমনি দৌড়ায়, আপনি ওর পিছনে দৌড়ায়, হ্যাঁ, কারণে দৌড়াচ্ছে। আর আমিও যতক্ষণ ধরতে না পারতেছি ওই গরুর বাচ্চার পিছনে দৌড়াচ্ছি। ওই গরুওয়ালার মেজাজ গরম হয়ে গেছে, সে বাড়িতে কমপ্লেন করছে। একটা সময় এসে আমি যখন ক্লাস 7-এ পড়ি, তো একজন বললো যে তুমি তো ভালো দৌড় টোড় দিতে পারো, তো আমাদের বিজিএমসি তো একটা টিম আছে। তখন বিজিএমসি, বিটিএমসি, বাংলাদেশ কাস্টমস, বাংলাদেশ পুলিশ, অনেক টিম ছিল যে খেলোয়াড়দেরকে জব দেওয়া হতো। একটা ডেট দেওয়া হলো, মানে তুমি যদি ওখানে পারো তোমাকে চাকরি দিয়ে দিবে। তো আমি তো মনে হচ্ছে আমার কাছে খুব মুখ্যম একটা সুযোগ। সংসারের অবস্থা এরকম, আমার ছোট আরো 3 ভাই বোন। ও এর মধ্যে আমার ওই যে ছোট বোনটা একেবারে যে ছোট, সেও মানে অসম্ভব সুন্দরী ছিল, কিন্তু মানে প্রচন্ড অবহেলা। আমার বাবা ওই যে অবহেলা করতে করতে মানে ওই বোনটা অসুস্থ হয়ে তার ভালো ট্রিটমেন্ট হয়নি, মারা গেল। কি বলেন? হ্যাঁ, মানে অসাধারণ সুন্দর, এত সুন্দর বাচ্চা আমি কখনো দেখিনি, মানে অসাধারণ বাচ্চা। কোন ক্লাসে থাকতো, মানে পড়াশোনা করেছে? না, ও অনেক ছোট ছিল। ওহো। তো আমার ওই বোনটা যখন মারা গেল, তখন আমার ভিতরে আরো মানে অন্যরকম একটা জিনিস কাজ করতো, যে আমার কিছু করতে হবে, আমাকে কিছু, আমার বড় হতে হবে, এরকম একটা কাজ করতো। ওনার ভিতরে একটা ভয়ঙ্কর রকমের ভয় ঢুকে গেছে, যে আসলে
উনি কিন্তু বলছিল যে আমার তো আসলে কেউ নাই, আমি মেয়ে বাচ্চা, এবং আমাকে যে কোনো ভাবেই হোক না কোনো পৃথিবীতে টিকে থাকতে হলে আমার নিজের ব্যবস্থাটা নিজে করতে হবে। এটা হচ্ছে ওই সময়ের ওই বয়সের ওনার সেলফ রিয়েলাইজেশন। খুবই ভয়ঙ্কর উপলব্ধি। আমি মাকে বললাম যে মা, আমার এরকম, আমি তো ভালো দৌড় টোড় দিতে পারি, তো এই দৌড় তো স্কুলে দিই, ওখানে যদি আমি একটা টিমে যাই তাহলে আমার একটা চাকরি হয়ে যাবে। মা বললো যে ঠিক আছে তাহলে যাও। জেলা পর্যায়ে ফার্স্ট হয়ে, যখন বিভাগীয় পর্যায়ে ফার্স্ট হয়ে জাতীয় পর্যায়ে আমি খেলতে যাবো বরিশালে, তখন জাতীয় পর্যায়ে, তো আমার বাড়ি থেকে আমাকে যেতে দিল না। কি বাধা দিল? বাবা যেন মানে নিরাপত্তার অভাবের কথা ভেবে। আচ্ছা। যেহেতু মেয়ে বাচ্চা, আমার একটা ফুফাতো ভাই, সে মানে বিভিন্ন যে গ্রামের মাঠে টাটে খেলা হতো ও নিয়ে যেত। আর আব্বার চিন্তা হচ্ছে যে সর্বোচ্চ 7-8-এ উঠবে, ওকে বিয়ে দিয়ে দিব, ভ্যানওয়ালা রিক্সাওয়ালা যেমনই হোক দিয়ে দিবে আর কি, এরকম চিন্তা ভাবনা। তো এর মধ্যে ওই আমার যে ফুফাতো ভাইটা আমার থেকে অনেক বড়, 15-18 বছরের বড় হবে, আব্বাকে বলছে যে বিয়ে করতে চাই আপনাকে। হ্যাঁ মামা, ওরে নিয়ে চিন্তা করা লাগবে না, ওরে আমি বিয়ে করব। তো আমার আব্বা তো মানে ফুফুরা বেশ অবস্থাশালী, আব্বা তো তাহলে একটু মানে টেনশন ফ্রি এরকম। তো ও সব জায়গায় নিয়ে যায় আমাকে, খেলার মাঠে ফুফাতো ভাই নিয়ে যায়। একটা সাইকেল ছিল, সাইকেলের পিছনে বসে আমি চলে যাই। আপনার যে 15 বছর না 18 বছরের বড়। তো আর আমি তো জানি না যে আব্বার সাথে মার সাথে কথা হয়েছে এই চুক্তিতে। আমি তো দাদা ডাকি। আর ফার্স্ট হলেও প্রচন্ড খুশি হতো, বুন্ডি ডাকতো আমাকে, বুন্ডি ফার্স্ট হয়ে গেছে ভালো। প্রত্যেক মাঠে গেলে মিনিমাম 2-3টা পুরস্কার পেতাম। তো ওকে আমি বলতাম যে দাদা তুমি একটা নাও আর আমার 2টা থাক, তুমি আমার সাথে আসছো না? না তো আমার নেওয়া লাগবে না, এগুলো সব তোমার থাক, তোমার এগুলা। বিজেএমসির খবরটা আসার পরে ও নীল ভোরে শীতের মধ্যে, কনকনে শীত, একটা মানে ফ্রক পরে কি একটু জড়ায় সাইকেলে বসে গেছি। খেলার আগে তো কত রেস্ট নিতে, এগুলো তো আর আমার মধ্যে নাই। যে আমি ও মাঠে, ক্রিসেন্ট মাঠ আমাদের খুলনার বিজেএমসির ক্রিসেন্ট মাঠে খেলা হয়, প্রচন্ড দর্শক থাকে, আমি এত দর্শক কখনো দেখি নাই। এটা ছিল আপনার 90 সাল, তখন আমি ক্লাস 7-এ পড়ি। এত দর্শক আমি কখনো দেখি নাই, এবং দর্শক দেখি নাই তো ভালো, আমি মেয়েদের এরকম ড্রেসও এর আগে দেখি নাই, যে ওই ট্রাক স্যুট পরা, সব হাফ প্যান্ট পরছেন, গেঞ্জি পরছে, এই কাটাওয়ালা জুতা মানে রানিং শু, এটা খেলার কিডস গুলা যে, এগুলাও দেখিনি। এইগুলা দেখে তো আমি ভরকে গেছি। আমি তো জামা পরে, একটা ফ্রক পরে যাই, এটা গুজে টুজে দৌড় দেওয়া শুরু করি। তো আমি তো ভরকে গেছি যে বারবারই আপনি বলতে স্যার, আমার সামনে দিয়ে সব মনে হচ্ছে সিনেমার মতো একটা দৃশ্য আমি দেখতে পাচ্ছি। ওনাকে নিয়ে আসলে সিনেমা হওয়া উচিত। গল্পটা আপনারা শেষ পর্যন্ত শোনেন প্লিজ। হ্যাঁ, তারপর আমি বললাম যে দাদা, এরা তো অনেক বড় বড় মেয়ে, আমি তো পারবো না এদের সাথে। এখন দাদা বলছে যে এখানে তো দৌড় দিতে হলে গেঞ্জি পরে দৌড়াতে হয়। আচ্ছা, আমার তো গেঞ্জি নেই। দাঁড়াও তাহলে আমি দেখছি। কোথা থেকে জানি কার কাছ থেকে একটা গেঞ্জি চেয়ে নিয়ে আসলো, ওই যে তখন ছোটবেলায় লেখা ভোচন, গেঞ্জির উপরে লেখা থাকতো, একটা গেঞ্জি চেয়ে নিয়ে আসলো, বলো যা ওদের পাশে। তো আমি পিছনে এক সাইডে যে চেঞ্জ করে এসে আমাদের যে যেরকম প্যান্ট, ঘটি প্যান্ট পরি, ওই প্যান্ট পরে ওর গেঞ্জির উপরে দৌড় তো শুরু হয়ে গেল। ওরা জুতা টুতা পরা, মানে এত হার্ট রেট যাচ্ছে, জীবনে কখনো আমার এরকম হার্টবিট হয় নাই। হ্যাঁ, পরিবেশ দেখে ভরকে গেছে, এত মানুষ, এত খেলার আয়োজন, এত কিছু। দাদাটা আমাকে আবার দিচ্ছে যে শোনো, এখানে তো চাকরির খেলা, এতদিন তো তুমি প্রাইজের খেলা খেলছো, এটা হলো চাকরির খেলা, এটা তো তোমাকে মানে অনেক লোক থাকবে, এরপরে যখন তুমি জাতীয় পর্যায়ে খেলবা তখন আরো লোক আসবে। যে পায়ে জুতা ছিল না, খালি পায়ে। আমি গ্রামে তো রেডি 1 2 3 দিয়ে এক বাছি ফুক্কা মেরে দেয়। তো ওখানে 1 ইউর মার্ক সেট ফায়ার হচ্ছে। তো আমার দাদা অন্য 3-4টা খেলা আমাকে দেখাইছে, তুমি ভালো করে দেখো, ওরা বলতেছে 1 ইউর মার্ক, তারপর সেট, তারপরে ওই যে ওইটা বাড়ি দিচ্ছে, ওই বাড়ি দিলে কিন্তু তুমি দৌড় দেবা, এখানে কিন্তু বাসি টাসি দেবে না, তুমি বাসির জন্য বসে থাকলে কিন্তু বসে থাকবা। তো ঠিক আছে, আমি বললাম দাদা আমি ওই 1 ইউর মার্কে বসতে পারবো না, আমি আমার মতো দৌড় দিব। তো সে গেল শিখতে, আমি পরে শিখবো নি, আমি যদি এখানে পারি তো পরে শিখে নেবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো আমি আমার মতো যে আমি নর্মাল যে স্টার্ট ওভাবে নিলাম, দিয়ে তো স্টার্ট হয়ে গেল, দৌড় শুরু করছি। তো এই দৌড়ের পিছনে ওই বড় বড় সেমরিরা নাই, কোথায় চলে গেছে আমি জানি না। আমি তো ফার্স্ট হয়ে ফিতা টিতা নিয়ে পাবলিকের মধ্যে চলে গেছি একেবারে, মানে আর আনন্দে আমি কি বলবো যে আমি আমি কেঁদেই ফেলছি একেবারে। আমি ফার্স্ট হয়ে গেছি, এদিকে তাকাচ্ছি ওদিকে তাকাচ্ছি, আর পুরা মাঠ পাগল হয়ে গেছে একেবারে, পিচ্ছি করে কোনো অফিসিয়ালরাও মানে হতভম্ব হয়ে গেছে, কোথা থেকে আসলো, এই কোথার কালেকশন, কি ব্যাপার। ওকে তো কেউ আনে, অন্য ওই সময় প্লেয়ার ওনারা কালেকশন করে নিয়ে আসতো, খুঁজে নিয়ে আসতো, আমাকে তো খুঁজেও নেই। ফার্স্ট হয়ে যাওয়ার পরে তো সবাই অফিসিয়ালরা এইবার আমাকে তো ধরছে, এই তোমার বাড়ি কোথায়, তোমার 2 মিলে তখন টানাটানি হচ্ছে, পিপুল জুট মিল আর কিসেন জুট মিল, যে এই বলতেছে যে আমার মিলে থেকে নিতে হবে, বলছে আমার মিলে নিতে হবে। তো আমার ওই ভাই যে এই ভাই দাদা কি হচ্ছে, ওনারা ওরকম করতে যায়, দাঁড়া চাকরি দিবে 2 মিলে, তোর টানাটানি শুরু হয়ে গেছে, চুপচাপ থাক। হোয়াট আ স্টোরি। দুপুরবেলা আবার খেতে দিবে, 2 মিলে আমাকে টানছে এখন।
আমাদের এখানে শেখাও। হ্যাঁ, এই এখান থেকে খেতে হবে তুমি আমাদের, আরেকজন ওরা বলছে যে এখান থেকে খেতে হবে তুমি আমাদের, দুই ভাই বোনকে টানটানি করছেন। আমি বললাম যে দাদা আমরা কোনো জায়গা থেকে না খাই, ওনারা দুইজনে টানাটানি করতেছে, না দাঁড়াও দেখি। তারপরে ওনারাই বললো যে এরকম করলে ছোট মানুষ ভয় পাচ্ছে, নিয়ে দরকার নেই। খুব খাওয়া দাওয়া খুব ভালো করে খাওয়া দাওয়ার পরে বলে তুমি রেস্ট নাও, বিকালে আবার 200 মিটার আছে। আর এক অফিসিয়াল বলে কোনো 200 মিটার নেই, ও সিলেক্টেড, এক দৌড়, ও যে দৌড় দিল ওর আর দৌড় নেই, ও সিলেক্টেড। তো ভালো কথা, খুব খুশি, বাড়িতে চলে আসলাম খুশি টুশি মনে। বিকালে ঢাকায় যাব খেলতে, তো যাই হোক ঢাকায় যাবো আমি জানি যে আমাকে খবর দেবে, ইয়ে করবে। তো কোনো এক অজ্ঞাত কারণে, অজানা কারণে আমাকে ঢাকায় ওনারা সিলেকশন করলো না। আমি যখন মানে জানতে চাইলাম বা আমার ওই ভাইটা গেল, তো বললো যে অনেক ছোট, এত ছোট বাচ্চা মেয়ে নিয়ে ঝামেলাটা মিলে হতে পারে। তো খেলার সাথে ছোটর সাথে কি সম্পর্ক আমি আমার মাথায় আজও ঢুকে নাই, মানে সেই দিন তো ঢুকেই নাই, আজও ঢুকে নাই। যেহেতু আমি পারফর্ম করেছি ওপেন ফিল্ডে, এখানে তো নকল করে পরীক্ষা দিয়ে আমি পাস করি নাই, ওপেন ফিল্ডে আমি ফার্স্ট হয়েছি, আমাকে নিল না। তো যাই হোক আমার খুব মন খারাপ যে আর হবে না আমাকে দিয়ে, আর আমার চাকরি তো হলো না। মাকে বললাম যে মা এর প্র্যাকটিস করতে হয়, ওনারা সবাই ওখানে যারা আছেন তারা প্র্যাকটিস করো। তুমি কিভাবে প্র্যাকটিস করো, তুমি কি জানো, তুমি পারো এসব? বলছি মা দেখি যারা করে তাদের সাথে যোগাযোগ করে, আমি খুঁজি কারা কারা এগুলো করে। তো ওই সময় আবার আমাদের ওইখানে আশপাশে গ্রামে 2-4 গ্রাম থেকে হচ্ছে যে অনেক লোকজন অ্যাথলেটিক্সে চাকরি হবে এরকম একটা ইয়ে আছে, যে দৌড় দিয়ে ফার্স্ট হইলে চাকরি হবে। আরো 2-1-3টা মেয়েও আসছিল, তো তার ফ্যামিলির লোকজন পিটায় ঘরে তুলে দিল, এগুলা করলে হচ্ছে যে আর কখনো বিয়ে শাদী হবে না, এটা তারা চলে গেল। হ্যাঁ, কিন্তু আমি তো উঠি না। আমি যে এলাকায় থাকতাম ওখানে মানে আমার মনে হয় যে মানে ভূতও বসবাস করে না, মানে এত ইলেকট্রিসিটি ছিল না, একটা মানে ভুতুড়ে পরিবেশ। ওখানে আমি একা একা, পাশে একটা মাঠ ছিল আমার, বিলের ভিতরে মাঠটা, ওইটাকে বলে মুচির মাঠ, যারা ওই এলাকার দেখবে অনুষ্ঠান তারা চিনবে, মুচির মাঠ। ওই মুচির মাঠে আমি একা একাই, আমি তো প্র্যাকটিসের কোনো শিডিউল বুঝি না, জানি না কি, এই ইচ্ছা মতো দৌড়, এইখান থেকে ওইখানে শুরু করলাম, তো দৌড়া থামছে না। এইদিকে বিলের মধ্যে ইচ্ছা মতো দৌড়ানো শুরু করলাম, থামি না। খালে হচ্ছে যে সাঁতার, পুকুরে সাঁতার। ট্রাকস্যুট কেনা হচ্ছে না, একটা ট্রাকস্যুট হলে আমার প্র্যাকটিসের মানে প্রাথমিক ব্যবস্থাটা হয় আর কি। তো সেই কারণে আমি আমার মেজো মামাকে বললাম যে এরকম একটা ট্রাকস্যুট কিনে দিবা আমাকে, তাহলে হচ্ছে আমি দৌড় দিতে পারবো, দৌড় দিলে হচ্ছে আমি ফার্স্ট হইলে আমার চাকরি হবে, তখন তোমার টাকা আমি দিয়ে দিব। তো মেজো মামা সহজ সরল লেখাপড়া জানতো না, ঠিক আছে দিবানি কিনে। তো বেশ কয়েকদিন হয়ে গেছে আর দিচ্ছে না। তা আমি মনে মনে ভাবলাম যে তাহলে আমার আবার সুপারি গাছে ওঠা লাগবে, সুপারি চারটা করে কতগুলো হয়, এবং সিদ্ধান্ত নিলাম যে মানে আমাদের গাছ থেকে তো পারবো, আশপাশে যাদের গাছ আছে সব পারবো, পারলে অনেকগুলো হবে, আমি বিক্রি করে কিছু ট্রাকস্যুট কিনবো। তো এর মধ্যে আমার মামা খবর দিল যে ওর একটু আসতে বললো। উনি আমাদের খুলনায় যে নিক্সন মার্কেট আছে, নিক্সন মার্কেট থেকে 150 টাকা দিয়ে আমার জন্য একটা ট্রাকস্যুট কিনে নিয়ে গেছে। উনি যেহেতু আমার বাপ বা আমার ইয়া জানতো, নিয়ে গেছে, না ওইটা তোমার জন্য নিয়ে আসছি। তো কি যে খুশি, তোমার টাকা আমি দিয়ে দিব কিন্তু, আচ্ছা দিও একদিন। তো যাই হোক খুব খুশি হলাম, খুশি হয়ে এখন ট্রাকস্যুটের যে সঠিক ব্যবহার এটা আমি জানি না। ট্রাকস্যুটের ভিতরে গেঞ্জি পরতে হয়, হাফ প্যান্ট পরতে হয়, অরিজিনাল খেলার ড্রেস। কেউ কোনো কিছু বলার মতো কেউ নাই। ওই যে আমি শুরু থেকে বলেছি পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউ নাই আমার। তো এটা আমি জানি না, আমি ওই ট্রাকস্যুট পরেই, মানে শুধু ট্রাকস্যুটটা পরেই আমি দৌড়াদৌড়ি শুরু করছি। করতে করতে হচ্ছে যে পাশের গ্রামে স্পোর্টস হচ্ছে, গ্রামের খেলাধুলা। তো ওই গ্রামে আমি খেলার জন্য, আমি এমনিতে নর্মালি হচ্ছে দৌড় দিয়ে অনেক আগে থাকি সবার। তো ট্রাকস্যুটের একটা ওজন আছে, তো নিচের পাটু করে শুধুমাত্র ট্রাকস্যুট পরে খালি গায়ে দৌড়টা ফার্স্ট হলাম, কিন্তু আমার মনে হচ্ছে যে আমার জীবনটা বের হয়ে গেছে। ওটা একটা প্রচন্ড ভারী জিনিস, ওটা তো অরিজিনাল কম্পিটিশন ড্রেস না, ওটা হচ্ছে যে ওয়ার্ম আপ ড্রেস একটা। শরীরটা গরম হবে, পরবর্তীতে আমার অরিজিনাল খেলার ড্রেসটা হাফ প্যান্ট গেঞ্জি এগুলা পরে হচ্ছে আমি কম্পিটিশনে নামবো। তো অনেক কষ্ট, আমি একেবারে মনে হচ্ছে যে মরেই যাচ্ছি মাঠের মধ্যে, আমি একদম চোখ মুখ উল্টায় গেল, সবাই এসে বাতাস টাতাস দিচ্ছে। তো ওখানে একদম খেলাধুলা করে না, সে যারা খেলেন তারা কিন্তু আমাকে ভালো বুদ্ধি দিল না, যে খেলে না সে, ঠিক এখন আমার নামটা মনে আসছে না, শাহাদত এই টাইপের কি একটা নাম জানা ছিল, ওনাকে আমি ভালো করে চিনিও না। উনি বলছে এই বোকা মেয়ে, তুমি ট্রাকস্যুট ফুল সেট পরে কেন দৌড়াচ্ছ, এটা তো তোমার খেলার ড্রেস, কম্পিটিশন ড্রেস না, তো ওয়ার্ম আপ বা ট্রেন করার ড্রেস, ট্রেনিং এর ড্রেস, ও ওয়ার্ম আপ ড্রেস। হ্যাঁ, তুমি এটা কম্পিটিশনের জন্য তুমি একটা গেঞ্জি আর একটা হাফ প্যান্ট এটা কিনবা। তো আমি যে আবার মাকে ধরলাম যে মা আমার একটা হাফ প্যান্ট লাগবে আর একটা গেঞ্জি লাগবে খেলার,
না হলে তো এটা দৌড় দেওয়া যায় না। মা আসলে পাবে কোথায়, মাকে বলছি মা পাবেই কোথায়, তুমি দাও, নাইলে কিন্তু আমি ওই গাছে উঠে সুপুরি টুপুরি পারবো, নারকেল টারকেল যা আছে ওগুলো পেড়ে নিয়ে চলে যাবো। আচ্ছা দেখি দিব ব্যবস্থা। তো মা দিল, যেভাবে ব্যবস্থা করে দিল, একটা হাফ প্যান্ট গেঞ্জির ব্যবস্থা হলো। আমি ওর দিয়ে প্র্যাকটিস শুরু করলাম, প্রাথমিক প্র্যাকটিস যেগুলো। তো করতে করতে ইন দ্য মিনটাইমে সমাজপতিরা মোটামুটি একটা, আমি সেই জিনিসটা আপনি 7-8 পড়ছেন রাইট? সেই সময়টা চোখে পড়ার মতো বয়স, হ্যাঁ কিন্তু চোখে পড়ার মতো বয়স। এটা হচ্ছে 91 সালে এসে গেছে, এইটা পড়ি। ওকে, তখন সমাজপতিরা শুরু করে দিল সমালোচনার ফ্যাক্টরি বলে যাকে আর কি, আপনাকে নিয়ে। হ্যাঁ শুধুমাত্র মানে সমালোচনার ফ্যাক্টরি বললেই ভুল হবে যে আপনারা গোপনে বলছে এটা ওটা গিবত করছে, এটা না। বিভিন্ন প্রকার যত প্রকার হয়রানিমূলক কাজ থাকে, আমি যেখানে থাকতাম ওখান থেকে হচ্ছে যে যেখানে আমি প্র্যাকটিসে আসছি 35 কিলোমিটার হবে। এখন খুলনা আবু নাসের স্টেডিয়াম যেটা পরিচিত, এখানে প্র্যাকটিস আসবেন কিভাবে? এখানে আসছি, ওখানে আরিফ ভাই নামে একজন কোচ, মানে উনি প্লেয়ার ছিলেন, উনিও বিটিএমসির অনেক সিনিয়র আমাদের। তো উনি একটা একাডেমি খুললেন হঠাৎ করে, যে খুলনাতে কোনো ইয়া নাই, কোনো একাডেমি নেই অ্যাথলেটদের জন্য। 300 বা 400 টাকা হচ্ছে যে উনি নিবে, আর আমার যেতে হচ্ছে ওই সময়ে 12-14 টাকা খরচ হতো। তো ওই জায়গায় যে মানে যাওয়ার মতো মানে ওই টাকাটা আমার অ্যারেঞ্জ হচ্ছে না। বিজিএমসির আবার দ্বিতীয় ট্রায়াল শুরু হয়ে গেছে। দ্বিতীয় ট্রায়ালে আমি আবার ফার্স্ট হলাম, ঢাকায় নিল, ঢাকাতে যেভাবে সেকেন্ড হয়ে গেলাম। তো আমি তো আগাচ্ছি, যেহেতু আমার মানসিক ভাবে আমি শক্ত একটা, মানে তখন কি চাকরি হয়নি আপনার? না, তখনও চাকরি হয় নাই, ওকে, তখনও হয় নাই। ভালো কিছু করতে হবে, এই জন্য ভালো কিছু করার জন্য একটা একাডেমিক বা ভালো কোচের ট্রেনিং লাগবে। তো এর মধ্যে আমাকে পিপুল জুট মিলে একটা শ্রমিকের চাকরি দিয়ে দিলেন। শ্রমিকের চাকরি 224 টাকা সপ্তাহে বেতন। কাজ কি হবে ওখানে? কাজটা নাই, আমি খেলোয়াড়ি, ওনাদের খেলোয়াড়ি কোটায় থাকবেন? খেলোয়াড়ি কোটায়, হ্যাঁ। আচ্ছা। তো আমি ভাবলাম যে আলহামদুলিল্লাহ, তাহলে হচ্ছে যে আমি, এটা অবশ্য আরো পরের ঘটনা, এর আগের ঘটনাগুলো আমি মানে বাদ পড়ে গেছে। তো এটা হচ্ছে যে উনি প্র্যাকটিস করাবে, এটা শুনে তো আমি যেহেতু যেতে পারছি না, আমার ওই টাকা ইয়া নাই, বা অত দূরে যাওয়ার মতো আমার অ্যাবিলিটি নাই। তো আমি এলাকায় প্র্যাকটিস করছি। 2-4 টাকা হলে আমার বাড়ি থেকে আমি আরো 8 কিলোমিটার দূরে যে আরো কিছু ছেলে পেলে আছে, তারা করেন, মানে তারা প্লেয়ার কিন্তু কিছু তারা বুঝে, অনেক সিনিয়র, তো তাদের কাছে যে আমি প্র্যাকটিস করতে পারি। তো এই 2-4 টাকা বা 8 টাকা আমার তো নাই, আর বাবা মাও আমাকে ওই সাপোর্টটা দিবে না, নাই মানে থাকলেও হয়তো বা, মানে আমি কি করবো, মেয়ে মানুষ, আমি বাবার কথা হচ্ছে যে ও কি করবে, আন্দাজি সব দিবে না। মা কয়েকদিন সহযোগিতা করছে, কিন্তু পরে বাবা জন্য আর পাচ্ছে না। তো আমি দেখলাম যে আসলে দিবে না যখন, আমার তো খেলাধুলা থমকে যাচ্ছে, মানে এক পর্যায়ে আমি থমকে গেছি, আশা নিরাশায় দুলছে আমার অ্যাথলেট জীবন। তো আমাকে অ্যাথলেট হতে হবে। আমি এর মধ্যে যে বিটিভিতে যে, তখন তো আমাদের এলাকায় কোনো নাই, মানে বিদ্যুৎ নাই, বিদ্যুৎ, হ্যাঁ। তো ওই দূরের বাড়িতে যে ব্যাটারি চালিত দিয়ে আমি ওই যে খেলাধুলার প্রোগ্রাম গুলো দেখে আসি, যে বাংলাদেশ গেমস হয়, তারপরে আপনার অলিম্পিক গেমস হয়, এগুলো হ্যাঁ শুনলে ওই লোকদের যে বলি একটু টিভিটা ধরান না, একটু দেখি। তো খেলাধুলা তুই কি দেখিস, এগুলো দূরে তো মানুষ দেয় নেই, ব্যাটারিতে চার্জ থাকে না, ওরা তো আসেন আলিফ লাইলার জন্য। দেখে খুব মনে দুঃখ দেখে আসি, আর আমি ভিতরে নিজেকে তৈরি করি, নিজেকে ভেঙে নিজেই তৈরি করি যে হ্যাঁ কিছু করতে হবে। কেউ বলার নাই, মানে কেউ মোটিভেশন দেওয়ার নাই, কেউ নাই। মনে চিন্তা করলাম যে এই 8 কিলোমিটার আর আমি যদি হেঁটে যাই, তাহলে আমি যে আর প্র্যাকটিসটা ধরতে পারবো না। তো আমি কি করলাম যে না, হেঁটে যাওয়া যাবে না। তো আমি দৌড় শুরু করলাম, যে আমি জগিং করে ওই পর্যন্ত যাব, যে আমি প্র্যাকটিস করে আবার জগিং করতে করতে একটু হেঁটে বাড়ি চলে আসবো। 8-16 কিলোমিটার হচ্ছে আমার হবে, জার্নি হবে। তো যাওয়ার পথে হচ্ছে যে আমি যখন রাস্তা দিয়ে ট্রাক স্যুট পরে দৌড়াতাম, অনেকে ধরে ফেলতো, তাই দৌড়াচ্ছ কিসের জন্য, তুমি রাস্তা দিয়ে দৌড়াচ্ছ কেন। কত জায়গায় মানুষকে বলা যায় যে এটা আমার প্র্যাকটিস, বলতাম, অনেক সময় বুঝাই বলতাম, ধৈর্য থাকতো না, আরে ছেড়ে দেন না, পুলিশে ধাওয়াচ্ছে, এই জন্য দৌড়াচ্ছি। যত প্রকার নোংরা কথা আছে, তত প্রকার নোংরা কথা তারা ছুড়ে মারছে আমার দিকে, ঢিল ছুটছেন। কোনো ভ্যানে চড়ে যেতে চাইলে ভ্যান থেকে আমাকে নামিয়ে দিচ্ছেন, এবং ভ্যানওয়ালারাও নিতে চাচ্ছেন না যে অন্য যাত্রীরা, আমি একটা মানে অন্য পরিবেশ থেকে আসছি, এরকম আমি একটা খারাপ মেয়ে, এক কথায় বলা চলে। ওই সময়ের জন্য মন খারাপ করছে, আবার চলে যাচ্ছে, আবার শুরু করছি নতুন করে। তো এরকম যখন শুরু হলো, তখন আমি খবর পেলাম যে তোমার পিপুল জুট মিলে চাকরি হয়েছে। তখন একটা শ্রমিকের চাকরি দেওয়া হলো আমাকে, সপ্তাহে 224 টাকা। তো আমি ওই যে ক্লাস 8-এ পড়ি, 224 টাকা তো আমার জন্য অনেক টাকা, ওই সময় অনেক টাকা। আর আমি ওখানে যখন যাই, তখন ওই গেটে যে সিকিউরিটি গুলো থাকে, আমি ওদেরকে মনে করি পুলিশ। আমি গেটের ওখানে যে চুপচাপ দাঁড়ায় থাকি, থেকে অন্য প্লেয়াররা আসে, অন্য লোক আসে, তখন আমি ঢুকি। মিলের ভিতর যখন যাই,
ওই টাকাটা আনার জন্য। সপ্তাহে প্রথম বেতন হওয়ার পরে, আমি এখানে নামটা বলতে চাচ্ছি না, মানুষ খারাপ ভাবে, লোকটা যা গেছে, ওই 2 সপ্তাহের বেতনে খেয়ে নিল আমাদের এক প্লেয়ার। তো 2 সপ্তাহের বেতন, সরি সব প্লেয়ারের উদ্দেশ্যে বলছি না, একজন প্লেয়ার আর কি। তো সে 2 সপ্তাহের বেতন খাওয়ার পরে সে আমাকে খবর দিল যে তোমার এরকম হয়েছে, চাকরি হয়েছে। তো আমি গেলাম, তো যাওয়ার পরে আমাকে পরবর্তী আরেকটা সপ্তাহ হলো আমাকে 224 টাকার, ওই সময় 24 টাকা হচ্ছে বাবু বা একজন অফিসার ছিলেন, উনি মারা গেছেন, আল্লাহ ভালো রাখুক তাকে, 24 টাকা রেখে দিতেন, বাংটা 24 টাকা, আর হচ্ছে 200 টাকা দিন। 24 টাকা তো আমার জন্য অনেক কিছু, একেবারে অনেক কিছু। তো ওইটা আমি বলতে পারতাম না। এক হচ্ছে আমার চোখে লজ্জা লাগতো, আর মানে কি জানি একটা সংশয় কাজ করতো, আমি কিছু বললে আবার আমার চাকরিটা চলে যায় কিনা, এরকম একটা সংশয় থাকতো, আমি আর বলতাম না। তো এই 200 টাকা, আর মাঝে মধ্যে বেশ কিছু পরে এসে আমি আবার মাঝে মধ্যে বলা শুরু করলাম, আমার স্লিপে তো লেখা 224 টাকা। তো যখন 2-1 দিন বলি তখন আবার দিয়ে দেয়। তো নিয়ে যে এই পুরো টাকাটা আমি আমার মায়ের হাতে দিতাম, মানে শুধুমাত্র যাতায়াত খরচটা বাদে পুরো টাকাটাই মায়ের হাতে দিতাম। তো তখন মা তো খুব খুশি যে না, ওর একটা ব্যবস্থা হয়ে গেছে। কিন্তু এর মধ্যে হচ্ছে যে আমি প্র্যাকটিসের জন্য আমার তো এই জায়গায় আমি সীমাবদ্ধ না, আমার তো 224 টাকা না, আমার ফার্স্ট হতে হবে, আমার বাংলাদেশের দ্রুততম মানবী হতে হবে, আমার সাব গেমসের রেজাল্ট করতে হবে, এরকম একটা মাথায় এরকম চিন্তা নিয়ে বসে আছে। তো তাহলে আমাকে ভালো প্র্যাকটিস করতে হবে, আমার একটা নাই, রানিং শু নাই, এগুলো সবকিছু লাগবে। তো রানিং শু তখন সময় একটা ভালো রানিং শু কিনতে গেলে 2500-3000 টাকা দাম। তো আমার ওই 2500, হ্যাঁ ওই সময় তো আমি অত টাকা জমাবো, এটা অনেকে অবাক হয়ে যাবেন। অবাক হওয়ার কিছু নাই, আপনি একটা ভালো ব্র্যান্ডের নাইকি শু যদি জগিং করার জন্য কেনেন, এটার দাম 23 থেকে 24 হাজার টাকা। 350 টাকা দিয়ে আমি স্পোর্টস মার্কেট থেকে, খুলনা থেকে কিনলাম, কিনে ওটা দিয়ে শুরু করলাম। তো শুরু করলে ভালো প্র্যাকটিসের জন্য আমি ওই একাডেমিতে আসা শুরু করলে এই আব্বার কাছে তো প্রত্যেক দিনই মানুষজন, তোমার মেয়ে এগুলো করতেছে, তোমার মেয়েরা এগুলো থামা, তোমাদের কিন্তু এলাকায় থাকতে দিব না, এটা করবো না, ওটা করবো না। আর আব্বার কিন্তু হচ্ছে এমনিতে ভীতু, তারপরে তো মেয়ে বলে কথা, ওর কোনো চাওয়া পাওয়ার কোনো মূল্য আছে? ও মানে তখন ও চাই তুমি আর যাবা না এসব কাজে, ঠিক আছে আব্বা, সকাল হয় আমি নাই বাড়িতে, মানে যাতে আপনাকে ধরতে না পারে, প্র্যাকটিসের জন্য যেতে না, বের হয়ে যাচ্ছি, মানে কারো কোনো কথা কানে তুলতেছি না। এবং স্কুলে যে আমি লেখাপড়া করি, আমি কিন্তু ভালো স্টুডেন্ট ছিলাম, স্টুডেন্টও ভালো ছিলাম, ক্লাসে মনিটর থাকতাম। কিন্তু আমার যে অনেক কাজ, সংসারে আমি অনেক কাজ করি, বাবার সাথে কাজ করি, খেলাধুলা করি, আমি স্কুলে আস্তে আস্তে করে রেগুলার হয়ে গেলাম, চলছে। এখন বাবা দিবে না খেলতে, এক পর্যায়ে সমাজপতিরা মানে করলেন যে যদি মেয়ে এগুলা করে তোমাদেরকে এক ঘুরে করে রাখা হবে। তো এই সময়ে আমিও বুঝতে পারলাম যে আমার ক্যারিয়ারটা শেষ। আসলে আমি একা কয়জনের সাথে ফাইট করব? আমার ওই বয়সে, ওই সময় তো সমাজের সাথে ফাইট করা, বাবা মার সাথে ফাইট করা, নিজের সাথে ফাইট করা পসিবল ছিল না। ক্লাস 8 এর একটা মেয়ে। হ্যাঁ। তো মা হঠাৎ গর্জে উঠলেন যে আমার মেয়ে এগুলা করবে, যে যা পারে তা করুক, যা পারে। ইভেন আপনি চিন্তা করতে পারবেন না যে আমি ওই প্র্যাকটিসে অত দূর থেকে যখন শুরু করলাম, আমি রাত 3টায় উঠতাম, রাত 3টায় উঠে হচ্ছে শুরু করতাম, ভোর 6টায় এসে আমি সেখানে পৌঁছাইতাম, প্রথমে ভ্যানে করে, তারপরে হচ্ছে নৌকা পার হয়ে, তারপরে স্কুটারে করে হচ্ছে নামতাম। তো ওই একাডেমি 35 কিলোমিটার, হ্যাঁ, ওখানে যাওয়া শুরু করলাম খুলনাতে। ওই যে আমার 224 টাকার একটা চাকরি হয়ে গেল, আমার কিছুটা সাপোর্ট তো ওখানে আসতেছে, আমি শুরু করলাম। জাস্ট 6টায় লাইন আপের ডিউটি আমি কখনো যেতে পারি না, 2-4 মিনিট আমার লেট হয়ে যায়। হ্যাঁ, মানে আর আমি যে কোথা থেকে যাচ্ছি এটা তো ওনারা জানেন না। তো ওই আরিফ ভাই খুব বকাঝকা করতেন, মাঝে মধ্যে ধমক টমক দিতেন, আর ওনার বকার ভয়ে আমি যতটা পারতাম একটু আগে যেতে চেষ্টা করতাম। তো উনি আমাকে প্র্যাকটিস করানো শুরু করলেন, এত লোড। আবার যখন আসছি আমি, তখন ওই যে ভ্যানওয়ালারা নিতে চাচ্ছে না, তখন শুধুমাত্র ওই আমাদের এলাকায় শুধু ভ্যান গাড়ি চলাচল করতো। ওইটা সময় আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে মেয়ে হয়ে জন্মানোটা একটা পাপ। মাঝে মাঝে মনে হতো যে আমি কি সুইসাইড করে নিব, আমি কি মানে এভাবে তো আসলে কত সময় আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব না। মাঝে মাঝে আমাদের বাড়িতে গাব গাছ আছে, এখন বোধহয় গাছগুলো নাই, গাব গাছে উঠে যেতাম, উঠে বসে রেডি হয়ে যাচ্ছে যে আমি মরে যাবো। তো ওন্না টোন্না বা গামছা টামছা নিয়ে উঠলাম, যখন আবার করব, দড়িটা বাঁধবো বা করবো, তো তখন আবার মনে হচ্ছে যে আজকে না কালকে মরি, দেখি আর একটা দিন ট্রাই করে কিছু হয় কিনা। What a story. তো এভাবে চলছে বহুদিন পর।
আপনি এত জায়গায় ইন্টারভিউ দিয়েছেন, কোথাও বলেছেন এগুলা? না। কোথাও বলেন নাই? ওনাকে ওনার সম্ভবত ওনার ছেলে মেয়ে আপনার আমার এখানে ছেলে অথই, আপনাকে ইন্সপায়ার করে এবং হ্যাঁ আমার হাজবেন্ডও দুজন ইন্সপায়ার করে আমাকে আমার আমি অনুষ্ঠানে বললাম যে আমার হাজবেন্ডও বলছে ঠিক আছে যাও। ওনার হাজবেন্ড আছে বাইরে আছে, যদি প্রয়োজনে আমরা ডাকবো। জি বলেন, তারপর একদিন ট্রাই করে দেখি। হ্যাঁ হ্যাঁ দেখি আরেকটা দিন কিছু হয় নাকি। এবং তখন আমি মানে যে এলাকা থেকে না যে আমি বাইরে কোথাও থাকতে পারি কিনা, তাহলে ওইখানে আমার প্র্যাকটিসের সুবিধাটা আসবে। তখন আমি আমার আপন মামা, উনি শ্বশুর বাড়িতে থাকতেন। উনি যে সময় গল্প বলছেন কত সাল হতে পারে? 90-91। এই সময় ইন্টারনেট কিন্তু বাংলাদেশে এতটা পপুলার নাই এবং আসেও নাই, কম্পিউটারও বলা যায় খুঁজে পাওয়া যায় না। আজকে যদি বাংলাদেশের কোনো এলাকায় যদি কোনো একটা মেয়ে এরকম ট্রাই করে আর তাকে যদি একঘরে করে রাখার কোনো চিন্তা ভাবনা সমাজপতিরা করে, আর এটা যদি কোনোভাবে যদি সোশ্যাল মিডিয়াতে আসে, তাহলে সমাজপতিদের অবস্থাটা কি হবে একবার চিন্তা করে দেখেন। তার মানে আজকে আপনি অনেক প্রিভিলেজড। আমিও মানে নিজের সাথে নিজে চ্যালেঞ্জ করি, প্রত্যেক দিনই আমি চ্যালেঞ্জ করি যে না কিছু আমি করতে পারবো, কিছু একটা হবে আমার জন্য ইনশাল্লাহ। আল্লাহর প্রতি আমার সবসময় একটা মানে ওভার কনফিডেন্ট, আল্লাহ আমার জন্য কিছু করবেন। নিজের মামা উনি শ্বশুরবাড়িতে থাকেন, যে মাঠে আমি প্র্যাকটিস করি তার থেকে অল্প কিছু ডিস্টেন্স। তখন আমি দেখলাম যে গ্রামে যখন অনেক সমস্যা, আবার অনেক দূরে যে প্র্যাকটিস করতে হয়, আমার রেস্ট হয় না, শুধু প্র্যাকটিসই হচ্ছে। আমি রেস্ট না হলেও তো আমার মাসেলগুলো রিল্যাক্স হচ্ছে না, আমি তো রেজাল্ট হবে না ওভাবে। তো ওই মামাকে যে বললাম যে মামা আমি 2 মাস তোমার এখানে থাকবো, আমার মামা ছোট মামা, তোমার এখানে থাকবো, আমি খাওয়ার টাকা সব দিব, আমি শুধু এখান থেকে প্র্যাকটিস করবো। কিন্তু না, হ্যাঁ চিন্তা করে কনফিউজড, কিছু বললেন না। একদিন থাকলাম, পরের দিন সকালে বললো যে না থাকা যাবে না, সমস্যা আছে। তো চলে আসলাম আবার বাড়িতে। আমার সাথে কিছু প্লেয়াররা ছিল যাদের বাড়ি হচ্ছে ওই আবু নাসের স্টেডিয়ামের সাথে, ফিমেল প্লেয়ার, এই অ্যাথলেট প্লেয়ার। অ্যাথলেট বলতে কি ওনারা মেয়েরা ধরে তো নাকি? মেয়েরা, হ্যাঁ। তো তাদের বাড়ি হচ্ছে একেবারে নিজেদের বাড়ি মাঠের সাথে। তাদেরকেও বললাম যে আমাকে একটু তোরা থাকার ব্যবস্থা করে দে, আমি খাওয়ার টাকাটা দেবো, তোদের সাথে প্র্যাকটিস করবো, তাহলে আমার একটু ভালো হয়। কেউ রাখলো না। তো আমি ওই রাত 3টায় আবার শুরু করলাম। তো একটা ভ্যানওয়ালা, ওনার নাম হাসেন, এখনো আছে, উনি এখনো ভ্যান চালায় উনি। তো উনিও রাত 3টায়, আমাদের এক নানা হয়, আমার এক চাচির মামা, উনি হচ্ছে আমাদের খুলনা বড় বাজারে একটা আছে আরো, তো ওখানে উনি জব করতেন। উনিও রাত 3টায় রওনা হয়ে যেতেন, মানে আমার বাড়ি থেকে তার বাড়ি আরো খানিক সামনে, বেশ খানিকটা সামনে। এই জন্য ওনার একটু আরো একটু পরে উঠলে হচ্ছে, আর একটু পরে রেডি হলে হচ্ছে। তো উনি ওই গাড়িতে যেহেতু ওনার গাড়িটা রিজার্ভ করা ছিল, ভ্যান গাড়িটা, তো আমি ওই গাড়িটায় যেতাম, উনি নিয়ে যেত। অনেকদিন আমাকে টাকা দিত না উনি। What a story! না একটা অসাধারণ মানুষ। না ডাকতাম, মারা গেছে, আল্লাহ বেস্তে নসিব করুক। আবার ওই বিজিএমসির ট্রায়াল হলো, ট্রায়ালে ফার্স্ট হলাম। ঢাকাতে কেন্দ্রীয় ক্রীড়া প্রতিযোগিতা পাটকল কর্পোরেশনের, সেটা এসে ফার্স্ট হলাম। এবং সর্বশেষ জাতীয় পর্যায়ে যখন আসলাম, মানে প্রথম দিন থেকে আমার একটা মানে আমার প্রতিযোগিতাতে একটা মারমুখী আক্রমণ। আমার মানে বিজিএমসি টিম যে মাঠে প্র্যাকটিস করাতেন, সেই মাঠে হচ্ছে মোহাম্মদপুর ফিজিক্যাল কলেজের মাঠ। আদমজি ফুটবল টিম, এটাও বিজিএমসির আদমজি ফুটবল টিম, ওখানে প্র্যাকটিস করছেন। প্র্যাকটিস করলে তো ওনারাও ছেলেগুলো বসে আছে, ফুটবলাররা, তো বলছে এরা কি দৌড়ায়। তো আরেকজন যে ছেলে বলছে, হিন্দু, ওর নামটা আমি ঠিক মনে করতে পারছি না, তো ও বলছে যে কি দৌড়ায়। তো আরেকজন পাশ থেকে বলছে যে তুই ওর সাথে দৌড়াই পারবি, ওই ছোট যেটা দৌড়াচ্ছে, ওর সাথে দৌড়াই পারবি, ও পারো না কিসের জন্য, দেখ কত পিছনে পড়ে। এরকম করতে করতে ওনারা নিজেরা এক পর্যায়ে একটা বাজি ধরেছেন যে ওই ছেলে যদি ফার্স্ট হয়, তাহলে যে ছেলের সাথে কথা হয়েছে ওই ছেলে 500 টাকা দিবে। তো বলার পরে আমাদের খুলনার একজন কোচ ছিল, রুহুল ভাই, তো ওনাকে এসে বললো যে স্যার আপনার টাকা দেওয়া লাগবে না, লাভলি যদি হেরে যায়, তাহলে ওরা জেনে ফেলছে যে আমার নাম লাভলি, তো লাভলি যদি হেরে যায় তাহলে ওর অনেক বড় ভাইয়া, বড়, তার টাকাটা আমি দিয়ে দেবো, আর জিতে গেলে টাকাটা ও দিবে যে হারবে। কথাটা এরকম হচ্ছে। তখন পর্যন্ত আপনার ভাইটি আপনার সঙ্গে আছে? ফুফাতো ভাই? না, ফুফাতো ভাইয়ের চ্যাপ্টারটা আরো আগে ক্লোজ হয়ে গেছে। ওই যে রাত 3টায় আমি যখন প্র্যাকটিস শুরু করছি, আমি যখন জানতে পারছি যে আব্বা মায়ের এরকম একটা পরিকল্পনা, হ্যাঁ, তো জানার পর এইবার আমি আর ওই ভাইকে সহ্য করতে পারছি না, মানে ওই তুমি থেকে তুইতে চলে আসছি আমি, তোর কোথাও আমাকে নিয়ে যাওয়া লাগবে না, আমি পারবো, মানে সবকিছু। এখন তো পরিবার থেকে আমার উপর একটা বিশাল প্রেশার আসছে। প্রেশার বলতে মানে আমার বাবা তো টোটালি একটা পাগল হয়ে গেল, ধরতে গেলে একেবারে ক্রেজি। সে চান্স পেলে আমাকে পিটানি দিয়ে দেয়, সুযোগ পেলে আমাকে পিটাবে, গায়ে হাত তুলতে, তার মানে। হ্যাঁ, তো তারপরে হচ্ছে যে ওরা নিজেরা ইয়ে করে বাজিতে চলে আসলো। এখন 100 মিটার না, পুরা 80 মিটার দৌড় হবে।
মানে যেটুকু আমি স্পিড আপ করছিলাম ওরাও মেপে বললো যে এইখান থেকে এইটুকু, কারণ ওর ধারণা যে ও তো ফুটবলার, ওর কিন্তু শর্ট স্পিডটা বেশি। ফাস্ট। হ্যাঁ, লং এ নিলে পারবে লং এ না। নিলেও মার খেতে পারে, যে কারণে ও বুদ্ধি করে ওটা করছে। আর আমি চিন্তা করছি যে শর্ট স্পিড তো আমিও ভালো, আমি 100 মিটার স্প্রিন্টার, তো আমার ভিতরে একটা কনফিডেন্ট, প্রচন্ড একটা যে না ও পারবে না ইনশাল্লাহ। তো রেডি হলাম, আমিও একটু টেকনিক্যাল, তখন তো আমি অনেক কিছু শিখে গেছি, এই 1-1.5 বছরে আমি অনেক কিছু শিখে গেছি। আমি বললাম যে কম্পিটিশনের মতন হবে, ছোট মানুষ আমি, কিন্তু তারপরেও আমি কথাবার্তা খুব হিসাব করে বলছি। তো বললো যে কিরকম যে সেটে বসতে হবে। তারপর ওর তো ছেলে রাজি হয়ে গেল, বড় আমার থেকে অনেক, দিয়ে স্টার্ট হয়ে গেল। স্টার্টের সাথেই তো আমি 5-7 মিটার লিডে চলে গেছি, এবং একটু চলে যাওয়ার পরে মানে খুব দৌড় হচ্ছে, ও খুব চেষ্টা করলো ধরতে, ও কিভাবে ধরবে আমাকে, আর চেষ্টা করে 80 মিটার আমি বেশ, আপনি গড গিফটেড। আল্লাহ মহান। ফার্স্ট হয়ে গেলেন আপনি। ফার্স্ট হয়ে গেলাম, দৌড় শেষ হয়ে গেল। লোকটা তো খুবই লজ্জা পেলো, মাঠ ভরালো, এটা মানে প্রচন্ড লজ্জা, সে মানে লাল হয়ে গেছে, ফর্সা মানুষ একেবারে লাল হয়ে গেল সাথে সাথে। মেয়ের কাছে আমি হেরে গেলাম। জি। তো হ্যাঁ, তো 500 টাকা দিয়ে গেল আমাদের যে ওই কোচের হাতে দিয়ে গেল। তো ঘুরে এসে হচ্ছে যে ও যে বাজিটা ধরেছিল, ওনারা সম্ভবত নারায়ণ দাদা গোলকিপার ছিলেন, তো ও আবার ঘুরে এসে আমার হাতে 200 টাকা দিল, বাহ। যে এটা দিয়ে তুমি শুধু খাবে, তোমার যা খেতে মন চায় তাই খাবে। 200 টাকায় তো অনেক কিছু হতো সেই সময়, তো ভালো কথা। আর ওর ওই 500 টাকা দিয়ে আমি আবার কোচের হাতে দিয়ে দিলাম ওইটা, যে ওর ছেলেটা আমাকে আরো 200 টাকা দিয়েছে। তো উনি ওইটা দিয়ে মিষ্টি টিষ্টি ফল টল কিনে সবাইকে খাওয়াই দিল আর কি ওখানে, যে ভিতরে খালি যে আমার কিছু ভালো কিছু করতে হবে, ভালো কিছু করতে হবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ করতে করতে চলে আসলো 92 সালের ফেব্রুয়ারি মাসে আমার মাহেন্দ্র খন। তো ন্যাশনাল আর্মি স্টেডিয়ামে খেলা হচ্ছে, এই আর্মি স্টেডিয়াম। ওকে। তো প্রথম দিনই 200 মিটার দৌড় হলো। দৌড়ের অনেক হিসাব কিতাব বুঝতে হয়, অনেকটা হিসাব কিতাব, মানে 200 হিসাব কিতাব আছে, একটু বুঝতে হয়। ওই হিসাবটা আমি এখন বুঝতে পারিনি। আর আমি সবার থেকে ছোট, ক্লাস 9-এ পড়ি তখন, শুকনা টুকনা, দাগটা একটু উঁচা, চুলগুলা লাল লাল, অনেক চুল ছিল আমার। তো আমি নদীতে খালে যেখানে পাই প্রচুর সাঁতার টাতার কাটতে থাকি, মানে গোসল করতে থাকি ইচ্ছা মতো। মেয়েরা তো এই সময় তো চেহারার দিকে না ফোকাস করে। এগুলো ছিলই না, আমি কোনো ক্রিম ট্রিমও তখনও লাগাতাম না, মানে আমার অ্যাবিলিটিও ছিল না, আর এগুলো নিয়ে আপনার কোনো চিন্তাও ছিল না? চিন্তা নেই, আমার চিন্তা একটাই, আমার ওখানে যেতে হবে, সাফল্যের শিখরে পৌঁছাতে হবে। তো 200 প্রথম দিন 200 হলো। 200-এ হচ্ছে যে একটু ভুলের জন্য স্টার্টটা হচ্ছে একটু বেরোতে দেরি হয়ে যেত, আমি সেকেন্ড হয়ে গেলাম। ন্যাশনালে আমার প্রথম রেজাল্ট যে আমি সেকেন্ড হয়ে গেছি। কিন্তু রাতের যে পরের দিন হচ্ছে 100 মিটার, যেটা হলে হচ্ছে বাংলাদেশের দ্রুততম মানবী, যে খেলার হচ্ছে সব থেকে বেশি গুরুত্ব, পরের দিন সেই খেলাটা আমার। তো রাতে যে মানে মন খারাপ হয়েছে, কিন্তু আমি ভেঙে পড়িনি, যেটা কেন সেকেন্ড হলাম, যে আমারও 100 মিটার ধরতে হবে ইনশাল্লাহ। আর আমার এখানে সেকেন্ড হলেও আমি প্রচন্ড কনফিডেন্স গ্রো করেছি যে আমি ইনশাল্লাহ আগামীকালকার খেলায়। এদিকে যে ফার্স্ট হয়েছে সে আমার সিনিয়র, তো ও আগেও ন্যাশনাল খেলে গেছে, সে কারণে ওর অভিজ্ঞতাটাও বেশি। তো ওকে আবার নাম বলবো না, ফেডারেশনের কিছু কর্মকর্তা বলছেন যে তোমাকে হচ্ছে করি, মানে কালকে 100 মিটার ফার্স্ট হলে কিন্তু অনেক বড় গিফট আছে, কত টাকা জানি একটা অ্যামাউন্ট বললো। গাড়িতে বসা, আমরা টিম নিয়ে যাচ্ছে আমাদেরকে, তো আমি শুনলাম। তো আরেক সিনিয়র আপা বলছে যে বুঝছিস, কালকে কিন্তু 100 মিটার ফার্স্ট হলে টাকা দিবে। আমাকে দিবে না, ওকে বলছে, ও ফার্স্ট হলে দিবে। তো সবাই আমার দিকে তাকায় পড়ছে, যে মানে আর আমার ভিতরে মনে হচ্ছে ফার্স্ট তো আমি হবো ইনশাল্লাহ, তাহলে আর টাকাটা আমাকে দিবে না উনি। তো বলছে আসলে তো সবার জন্যই না, টাকাটা ওনার বলেছে, ওটা আমিও বুঝতে পেরেছি, ওনারা বুঝে নাই, কিন্তু আমি বুঝেছি যে কালকে 100 মিটার ফার্স্ট হলে কিন্তু টাকা দিব। ওকে। হ্যাঁ, সেটা ছোটবেলা থেকে আমি একটু মানে বুঝি, মনে হয় যে কার সেন্সটা কোন দিকে আসলে। হ্যাঁ, বোঝাটা ভালো না মন্দ আমি জানি না, মহান আল্লাহ জানেন, তো আমি বুঝি। তাই আমি বললাম যে আমাকে দিবে না, ওকে দিবে। খেলা শুরু হবে তার আগে বেশ, খেলার আগের যে প্রিপারেশন গুলো সব আমি নিলাম, নিতে ওকে দেখছি যে উইন্ট্রোজন মুভ আছে না, খেলার মেডিসিন, ওগুলো দিলে কিন্তু উইন্ট্রোজেন মুভ ইন্ডিয়ান, হ্যাঁ পেইনটা ফিল হয় না। তারপরে মানে প্রচন্ড জলে, যে এখানে স্কিনে দেওয়া হয় প্রচন্ড জল। এখন ওটা দিবে কারা, যে হচ্ছে যে ব্যথা পাচ্ছে বা যার একটু প্রবলেম ফিল হচ্ছে সে দিবে, আগে থেকে দিচ্ছে। তাই এখন ওই মেয়ে দিচ্ছে, এখন আমার ধারণা যে এটা দিতে হবে, দিচ্ছে কেন। এখন তো আন্দাজি অনেকগুলা নিয়ে দিয়ে দিলাম, পাটা চলে যাচ্ছে, ওরে বাপরে কি আর কম্পিটিশন জীবন নিয়ে। তাড়াতাড়ি যে ওয়াশরুমে যে পানি ঢালা শুরু করছি, উইন্ট্রোজেন তখন ছিল, এখন আছে কিনা আমি জানি না, ব্যথা পেলে আমরা দিতাম উইন্ট্রোজেন। পরে তো মুভ আসছে, মুভও কিন্তু অনেক ভালো। একজন কল রুম যিনি থাকেন
উনি চেস্ট নাম্বার চেক করে যখন ছাড়ছেন তখন বলতেছে ঢুকছে তো, আমি তো একেবারে নতুন। উনি আমাকে বললো যে লাভলি ভালো করে দৌড় দিও। তো আমি বেশ ঘুরে তাকালাম যে উনি তো অফিসার বা ওখানে মানে খেলোয়াড় কর্মকর্তা। আচ্ছা ইনশাল্লাহ দোয়া করবেন ভাইয়া, অনেক অনেক সিনিয়র, বেঁচে আছেন আল্লাহ ভালো রাখুক। গেলাম, মাঠে নামলাম। আর অন্যরা তো সিনিয়র যারা ছিলেন তারা তো সবাই জানে তারা ফার্স্ট হবে, যে 200 মিটারে ফার্স্ট হয়েছে সে তো কনফার্ম সে ফার্স্ট হবে। বেশ খেলা শুরু হয়ে গেল, স্টার্ট হয়ে গেল, দৌড় দিলাম বেশ আগে থেকে আমি ফার্স্ট এবং বাংলাদেশের দ্রুততম মানবী ওই সময়। কত সালে এটা হলো? এটা 92 সালে। 92 সালে আপনি বাংলাদেশের প্রথম মানে দ্রুততম মানবী। নবম শ্রেণীতে পড়ি আমি তখন। আপনার চেয়ে কম বয়সী এর আগে কখনো হয়েছে আপনার জানা মতে? আমার জানা মতে নাই। 9-এ পড়া কোনো মেয়ে এই পর্যন্ত দ্রুততম মানবী হতে পারে নাই। তো ফার্স্ট হয়ে গেলাম, ফার্স্ট হয়ে যাওয়ার পর মাঠ ভরা সাংবাদিক। তখন তো এই পত্রিকাগুলো বেশি চলতো, ফটো সাংবাদিক ক্যামেরা দিয়ে ছবি তুলছে, ক্যারা করে তুলে যাচ্ছে। আমি তো এক পর্যায়ে কেঁদে ফেললাম যে কি হচ্ছে এগুলা, মানে আমি ভালো কি মন্দ কি কিছু বলতে পারছি না আর, মানে আমার শুধু মানে দুইটা চোখ দিয়ে পানি পড়ছে। অনেকক্ষণ আমি বসে থাকলাম, ছবি তুললো ওনারা বিভিন্ন পর্যায়ে লাভলি আসেন, এদিকে একটু আসেন, আমাকে তখন সবাই আপনি আপনি করে বলছেন যে এদিকে আসেন। এই ছবিটা কি আছে আপনার ওই সময়কার যে ছবিটার কথা বললেন আপনি, যে আপনার ছবি তুলতেছে প্রথম দ্রুত মানবী হওয়া, ওগুলো নাই না? আছে ওখানে আছে, এখানে আছে। জি আপনি একটু দেখাতে পারবেন আমাকে এই অ্যালবামটা? একটু বসে একটু বের করেন তো। এখানে আছে, উনি পুরো একটা বই করেছে ওনাকে নিয়ে, যেখানে কিছুটা গ্লিমস আছে, এবং ওনার নামে আপনারা সার্চ দিলে আপনারা ইউটিউবে বেশ কিছু ইন্টারভিউ পাবেন যেগুলো বিভিন্ন টেলিভিশন চ্যানেল থেকে করা হয়েছে। বাট আমার খুব কনফিডেন্টলি আমি বলতে পারি যে এতটা ডিটেল উনি কোথাও বলেননি বা বলার সুযোগও পাননি অনুষ্ঠানের ধরন অনুযায়ী। আর গল্প আরো বাকি আছে সামনে। হ্যাঁ, এই যে এখান থেকে পাবেন, এইটা না? এইখান থেকে। আচ্ছা, জি। আমাকে চেনা যাবে না? হ্যাঁ, চেনা আপনাকে যাচ্ছি না, ইনফ্যাক্ট আপনাকে অনেক জায়গাতেই চেনা যাচ্ছে না, আমি ঘুরে ঘুরে দেখছিলাম। তো ওনার কালেকশনটা অনেক হিউজ। হ্যাঁ, ওনার কালেকশন অনেক হিউজ। জি, আপনার গল্প আপনি কন্টিনিউ করেন। তারপর কি হলো? তো ফার্স্ট হয়ে গেলাম, সবাই ছবি তুলছে, ইয়ে নিচ্ছে। এখন তো যেমন একটা খেলার পেজ আছে, হ্যাঁ, তো খেলার পেজে খেলোয়াড়দের ছবি দেওয়া হয় বা লেখালেখি হয়, তখন আমাকে নিয়ে কাভার পেজে লেখালেখি হলো পত্রিকার, বিভিন্ন পত্রিকা অনেক লেখালেখি। তো পরের দিন যখন মানে সবাই আমার কাছে জানতে চাইলো, আমি সরল উক্তি দিলাম যে আমি এইভাবে ভ্যানে করে আসছি, এইভাবে বিভিন্ন প্রতিকূলতার মুখোমুখি হয়ে আসছি, এইভাবে আমি ফার্স্ট হয়েছি। তো সব মানে কাভার পেজে আসছে, ভ্যান গাড়িতে এসে অজপাড়াগার মেয়ে ফার্স্ট হয়েছে, এইভাবে লেখালেখি হয়েছে, অনেকটা আছে ওখানে। তো পরবর্তী দিনে আমাকে বললো যে এই একটা ছবি দেখায়, আপনারা বুঝতে পারবেন কিনা জানি না, এটা বোঝা খুব মুশকিল। এটা বোধহয় জানি না, সোনা জয়ী স্প্রিন্টার সুলতানা পারভিন লাভলি, এই যে দেখেন উনি দৌড়াচ্ছে, এই যে ছবিটার কথা বলছি। অনেকগুলো ছবি এখানে আছে, এই ছবিটার কথা আমি বলছি বারবার। হ্যাঁ, এই ছবিটা ওনাকে দেখে চেনা যাবে, সাদা কালো ছবি। হ্যাঁ, কেমন ছিলেন না, ক্লাস 9-এ পড়া। ওকে, জি। তারপর তো পরের দিন হচ্ছে যে আবার রাতে, তখন তো শুধুমাত্র বিটিভি ছিল, আমার সময় তো এত স্যাটেলাইট চ্যানেল ছিল না, ছিল না। তো বিটিভি ছিল, বিটিভিতে ওই যে সংবাদগুলো হচ্ছে প্রত্যেক খেলার সংবাদেই দেখাচ্ছে। আর আমি 8টা থেকে শুরু করেছি, তখন 8টায় 9টায় 10টায় সংবাদ হতো, ইংলিশ সংবাদ হতো। আমি আর উঠছি না ওখান থেকে, মানে আমাকে দেখাবে। হ্যাঁ, আমাকে দেখাবে এই, এবং দেখাচ্ছে ওই দৌড়টা দেখাচ্ছে, ওটা আমার কাছে মানে নিজের দৌড় নিজে প্রথম দেখছি। আমি তো কখনো আমার দৌড়টা দেখতে পারিনি, ওটা দেখাচ্ছে। এবং পরের দিনে যে পত্রিকার কাভার পেজে আসছে, এত পত্রিকা, অনেক পত্রিকায় আসছে এটা। তো এত পত্রিকা অনেকে কিনে দিল আমাকে, অফিসিয়ালরা, আমি নিজেও কিনলাম। তো তখন যখন কাভার পেজে আসছে, যখন পড়ছে, তখন মনে হলো যে না, আমি অসাধারণ কিছু করে ফেলেছি। ওই সময় তো ফ্যামিলি রেসপন্স। তখন যখন আমি 2 দিন পরে খেলা শেষ করে গ্রামে গেলাম, গ্রামে যাওয়ার পরে এটা একটা ভিন্ন চিত্র। এখানে মজার ব্যাপার হলো যে ওনারা বাজারে যারা আমাকে বিরক্ত করেছে, মানে বিভিন্ন সময় কুৎসারটা তো আজে বাজে কথা বলতো, নোংরা কথা বলতো, সেসব মানুষরাই বলছে যে লাভলি আমাদের গ্রামের গর্ব। রাতারাতি চেঞ্জ হয়ে যায়। তো রাতারাতি হচ্ছে যে আমি মানে, এবং অনেক মানুষ আমাকে দেখতে আসলো গ্রামে, যে দলে দলে দেখতে আসলো, তারা বাজারে মিষ্টি খাওয়া করছে এবং আমাদের গ্রামের গর্ব। তো ওই সময় প্রচন্ড কান্না পাচ্ছিল, পিছনের কথাগুলো খুব মনে পড়ছিল। একটা জাতীয় পর্যায়ের ফলাফল টোটাল সমাজের আমূল পরিবর্তন এনে দেয়। What a story, what a story. উনি ওখানেই থেমে থাকেননি, আপনারা জেনে অবাক হবেন, আরো অনেক স্টোরি ওনার বাকি। এটা ওনার ফার্স্ট গোল্ড মেডেল ন্যাশনাল পর্যায়ে, যেটা ওনাকে অনেক ফ্লেক্সিবল করে দিল সোসাইটিতে, যে না, লাভলিকে নিয়ে গর্ব করা যায় ওনার কমিউনিটি পিপলের কাছে। বাট এটা কিন্তু ওনার জন্য স্টার্টিং ছিল মাত্র। তারপর থেকে আর আমাকে
খুব একটা পিছনে ফিরে তাকাতে হয়নি। আমি আমার মতো করে শুরু করলাম। যেহেতু আমি ফার্স্ট হয়ে গেছি, বাংলাদেশের দ্রুততম মানবী হয়ে গেছি, তখন আমাকে বিভিন্ন টিমে এখন Offer করছে। আমাকে বিভিন্ন টিমে নেবে। বিজিএমসি দ্রুত আমাকে ক্লার্কের একটা জব দিল, আচ্ছা জুনিয়র ক্লার্কের একটা জব দিল। আমি তো আর জবটা বুঝি না ওই সময়। 1250 টাকা স্কেল, আচ্ছা এরকম কত 1800 টাকা বা 1900 টাকা বেতন আসতো। তো এটা তো আমার জন্য বিশাল অনেকটা ক্লাস 9 এ বড় অবস্থা। হ্যাঁ, বিশাল বিষয় হয়ে গেল। এবং আমি সংসারের হাল ধরে ফেললাম। ওয়াও। বাবা কি করছে না করছে বা কি করবেন না করবেন এটা আমার দরকার নেই। আমি ছোট ভাই বোনদের টোটাল লেখাপড়া খরচ থেকে বাবা মায়ের চাওয়া পাওয়া যেটা প্রয়োজন সেটা আমি শুরু করলাম, যে কখন কি দরকার। ইভেন এমন হয়েছে ঈদ সামনে, যে ঈদের সবার জামা, শুধু একটা না, ম্যাক্সিমাম ঈদের সময় হচ্ছে যে সবার জন্য কিনে টিনে আমি আর নিজের জন্য কিছু কিনতাম না। টাকা থাকলেও ভালো লাগতো না, না থাকলে তো দরকারই নাই। আমি তো বড়, আমার তো এত কিছু প্রয়োজন নাই। ওরা ওরা থাকলে ওরা বললে আমার ভালো লাগবে। এবং মাকে দেখতে খুব ভালো লাগতো। মায়ের মানে আমার মায়ের তো অনেক কম বয়সে বিয়ে হয়েছে। মা যেটা বলতো, এবং মা মানে বাচ্চাদের মতো আমার কাছে বায়না করতে পারতো, যে আমিও মানে একটা মজা পেতাম, যে মাকে বিভিন্ন টাইপের মানে শাড়ি কেনা থেকে শুরু করে তারপরে অর্নামেন্টস। মাকে নিয়ে সিনেমাও দেখতাম হলে গিয়ে। তো তো এরপর থেকে তো আমি আলহামদুলিল্লাহ আমার খেলাধুলার ক্যারিয়ার, আমি 7 বার বাংলাদেশের দ্রুততম মানবী এটা হয়ে। কি পরপর হয়েছে নাকি মাঝখানে গ্যাপও ছিল? একবার গ্যাপ ছিল। এছাড়া আপনি মানে মোটামুটি একদম হ্যাঁ। এবং জাতীয় পর্যায়ে 45টা স্বর্ণপদক পেলাম। 45টা? এবং আমি প্রায় 20-25টার মতো আন্তর্জাতিক গেমসে অংশগ্রহণ করেছি। কি কি আন্তর্জাতিক গেমসে অংশগ্রহণ করেছেন? প্রথম যখন 92 সালে দ্রুততম মানবী হই, ওই বছরই আমি দিল্লিতে এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ডের জন্য প্রথম বাছাই আমি 3 নাম্বার হলাম। পাকিস্তানে গিয়েছি, শ্রীলঙ্কায় গিয়েছি, নেপালে গিয়েছি, ফিলিপাইনে গিয়েছি, জাপানে 2 বার গিয়েছি, ফ্রান্সে গিয়েছি, সুইডেনে গিয়েছি। এই শুধুমাত্র দৌড়ের উপরে? এই দৌড়ের জন্য প্রায় বললাম যে 25টার মতো দেশ গেমসে আমি অংশগ্রহণ করেছি। জার্মানি গিয়েছি। ওকে। তো এই যে ভদ্রলোক বাইরে বসে আছেন, তার সঙ্গে পরিচয়টা হলো কিভাবে? এটা ওনার বাড়িও গোপালগঞ্জে। আচ্ছা। উনিও অনেক ভালো খেলোয়াড়। উনি জাতীয় দলের খেলেছেন, ঢাকা মোহামেডান আবাহনীতে খেলেছেন। হ্যাঁ। উনি অনেক অনেক ভালো খেলোয়াড়, কিন্তু ওনার ভিতরে একটা মানে ঘাওরামি বলে যেটাকে, সে কারণে খুব বেশি ভালো জায়গায় উনি পৌঁছাতে পারেনি। আচ্ছা, নামটা বলুন ওনার কামরুজ্জামান সেলিম। কামরুজ্জামান সেলিম জি, আপনার হাজবেন্ড? হ্যাঁ। উনি আন্ডার 19 নেপালের বিরুদ্ধে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন। আচ্ছা। চমৎকার ফুটবল খেলতেন। মানে ওনার ফুটবলের প্রেমে পড়ে গেছিলাম আমি। ওকে। তো ওনার খেলা দেখতাম, আর আমি ছোটবেলা থেকে বেশ একটু মোহামেডানের ভক্ত আর কি। মোহামেডানের খেলা দেখলে আমি ছোটবেলায় যে বিলের ভিতর ঝান্ডা দিয়ে বিটিভিতে, আপনাদের সময় তো আবাহনী মোহামেডান মানে অনেক কিছু। হ্যাঁ, তখন সে মোহামেডানে খেলে। আসুন ভাই, বসুন আমার পাশে। আমি প্রথমত আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি ওনাকে ইন্সপায়ার করেছেন এখানে আসার জন্য। আর এটা অসাধারণ গল্প। মানে আপনি কতটুকু জানেন আমি জানি না, বাট আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ যারা আজকে ওনাকে জানলো এই অনুষ্ঠানের মধ্য দিয়ে, তারা অনেক বেশি ইন্সপায়ার হবে। তো আপনি আমাকে চেষ্টা বলেন যে আপনার ওয়াইফকে আপনি ইন্সপায়ার করেছেন কেন এখানে আসার জন্য, বা উৎসাহ দিয়েছেন কেন? এটা আসলে কি, বাংলাদেশের যে এনভায়রনমেন্ট, এই অতীতগুলি অনেকের জীবনে হয়তো আছে, আমার কাছে মনে হয় যেটা অনেকে এটা মানে বলতে চায় না, লুকাতে চায়। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ও যেখান থেকে স্ট্রাগলটা করছে এটা অন্তত মানুষ জানুক। যদিও সংবাদপত্রে অনেক জায়গায় হচ্ছে গিয়ে ইন্টারভিউ আসছে, অনেক প্রোগ্রাম হয়েছে, টিভিতে সাক্ষাৎকার দিয়েছে। আমি চাচ্ছিলাম আপনার মাধ্যমে হচ্ছে গিয়ে আরো বেশি মানুষ জানুক, কারণ আপনার এই প্রোগ্রামটা অনেক সুন্দর। আমি আগে পরে অনেক হচ্ছে গিয়ে দেখছি নিজে, আমার ভালো লাগে। যার জন্য আমি ওরে বলছি তুমি যোগাযোগ করো। আমার 2টা বাচ্চাও আছে, অনেক অসাধারণ ক্ষমতা, এবং ও অনেক ভালো একটা মানুষ। কথা বলে বোঝা যায়। আপনার মাধ্যমে বললাম, আমি কখনোই বলি নাই তুমি একটা ভালো মানুষ, সংসার জীবনে বলা হয় না। মাধ্যমে আমি বললাম চমৎকার একটা মানুষ। ও যেখানে যায় সেখানে হচ্ছে গিয়ে সবাইকে মাথায় রাখতে পারে। খুব আমি ওর এটা নিয়ে খুব প্রাউড ফিল করি যে ও একটা ভালো বউ পেয়েছি। আপনাকে সে অনেক ভালো বলেছে। আপনার ফুটবল খেলা সে ডাইহার্ট ফ্যান ছিল, আপনার ফুটবল দেখে সে আপনার প্রেমে পড়ে, এবং আপনাকে সে অনেক রেসপেক্ট করে। আপনাকে যখন আমি আনছিলাম তার আগে আপনার সম্পর্কে জিজ্ঞেস করছিলাম আসলে পরিচয় কিভাবে। পড়াশোনা কন্টিনিউ করার সুযোগ হয়েছে না? কন্টিনিউ করিনি, গ্যাপে করেছি। কবে মাস্টার্স কমপ্লিট করেছি ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে, ইসলামের ইতিহাসে। অসাধারণ। আমি গ্যাপ করেছি, এবং আমার বাচ্চা হওয়ার পরেও আমাকে মাস্টার্স কমপ্লিট করিয়েছে যে তোমার এটা দরকার।
এবং আমার খুব আমাদের গল্পটা আসলে কত দিক থেকে যে অনুসরণীয়। মানে আমার খুব এত ভালো লাগে, আমি মনে মনে যখন ভাবি আমি মাস্টার্স কমপ্লিট, আমার প্রচন্ড। এবং আপনি ন্যাশনাল অ্যাথলেট, মানে শুধু ন্যাশনাল অ্যাথলেট না, কি পরিমাণ পাওয়ারফুল অ্যাথলেট, অসাধারণ অসাধারণ। আপনার ছেলেমেয়েরা নিশ্চয়ই আপনাদেরকে নিয়ে প্রাউড ফিল করে। ওদের বয়স কত? একজন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছে, আর একজন ক্লাস 10-এ পড়ছে। মানে মেয়েটা ক্লাস 10-এ পড়ছে আর ছেলেটা সেকেন্ড ইয়ারে পড়ছে। অসাধারণ। আমি শুধু এতটুকুই বলি, আমি আমার দর্শক যারা আছেন তারা জানেন আমি আসলে কখনোই উপস্থাপনা করতে হবে এই মানসিকতা নিয়ে আমি অনুষ্ঠানগুলো করি না। আমি খুব মনোযোগ দিয়ে গল্প শুনি, এবং এটা আসলে শুনি না, যারা আমার মনোযোগটা নিতে পারে তাদের দিকে আমি মনোযোগটা দিই। আমি আপনার গল্পটা প্রায় 2-2.5 ঘন্টা ধরে শুনেছি। আমার দর্শকরা খুব অল্প সময় হয়তো দেখতে পাবে। আমি পুরো গল্পটা শোনার পরে আমার রাইট নাও যে অনুভূতিটা হচ্ছে, সেটা আমি একটা অদ্ভুত রকমের শান্তি পাচ্ছি নিজের মধ্যে। হ্যাঁ, এটাই আমি আমার দর্শকদের বললাম, এবং আমার বিশ্বাস যারা এই গল্পটা পুরোটুকু দেখেছেন তারাও এই শান্তির মধ্য দিয়ে যাবেন। আমি বহুবার বলেছি ব্র্যান্ডিং বাংলাদেশে, যে ব্র্যান্ডিং বাংলাদেশ যে কাজটা করে সেটা হচ্ছে এমন কিছু মানুষকে এনে আপনার সামনে উপস্থাপন করে, যেই মানুষটিকে দেখে শুনে আপনার ভেতরে অনুভূতি হবে যে না, আমিও পারবো। আজকের এই গল্পতে নতুন করে বলার কিছুই নাই, তবে আজকের এই গল্পটা অন্তত জীবনে সুযোগ থাকলে 10 বার দেখা উচিত। আপনি যদি আপনার ভেতরের ইউনিকনেসটা বুঝতে পারেন, আপনার প্যাশনটা বুঝতে পারেন, আপনার লাভটা বুঝতে পারেন, যে কাজটার প্রতি আপনার ভালোবাসা আছে, শ্রদ্ধা আছে, যে কাজটার পেছনে আপনার পাগলামো আছে, তাহলে সেই কাজটা থেকে পৃথিবীর যেই অবস্থায় আপনাকে টেনে ধরার চেষ্টা করুক না কেন, কাজটা যদি ভালো হয় আপনি কখনোই থামবেন না, আপনি অবশ্যই আগাবেন। আল্লাহ আপনার সাথে আছে, এবং ওই কাজটাই একদিন আপনাকে দুনিয়া জোড়া খ্যাতি এনে দেবে, বিশ্বাস রাখেন। আমি আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাই যে একটা অসাধারণ এপিসোডে জন্ম হলো, এবং আমি বহুবার বলেছি এই গল্পের মধ্যে যে ওনাকে নিয়ে কেন সিনেমা তৈরি হয়নি। আমার ধারণা ওনাকে নিয়ে একদিন সিনেমা তৈরি হবে বাংলাদেশে। আপনাদের দুজনের জন্য অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা, ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন, জি, আপনার চ্যানেলটা আরো পপুলারিটি অর্জন করুক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন। ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, শেষ করছি আজকের এই গল্প। শেষ হইয়াও হইল না শেষ, মনের ভিতরের অন্যরকম একটা শান্তি নিয়ে শেষ হচ্ছে, এবং আমার মনে হয় যারা এখন পর্যন্ত এসেছেন তাদের একই রকমের অনুভূতি থাকবে আজকের এপিসোডটি দেখার পর। শেষ করছি।